পৃথিবীর বুকে তার স্মৃতিচিহ্নকে ধরে রেখেছে এই বই। সুপ্রিয় সুধী, আমাদের আজকে অনলাইন বাংলা বইমেলার দ্বিতীয় দিনে আলোচনার বিষয়বস্তু ই কসে বই বিপণন। সম্মানিত সুধী, আমাদের আজকের বাংলা বইমেলার দ্বিতীয় দিনে ই কমার্সের বই বিপণন এই সেশনে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ তত্ত্বের প্রফেসর, আমাদের দেশের খ্যাতিমান সমাজ বিজ্ঞানী, বিশিষ্ট প্রাবন্ধিক ডক্টর ওবায়দুল কবির। সম্মানিত সুধী, আজকের ই কমার্সের বই বিপণন এই বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করবেন আমাদের সকলের অতি প্রিয়জন, বিশিষ্ট প্রাবন্ধিক, কবি, নাট্যকার, সাহিত্যিক, অনেকগুলো গুণে তিনি ভূষিত, বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম চেম্বারের সাবেক সচিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক, কবি অভিক ইসলাম। আমাদের সঙ্গে রয়েছেন বাংলা বইমেলার পক্ষ থেকে অমরমণি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, বিশিষ্ট শিশু সাহিত্যিক গৌরবতী চিত্র। আমি সম্মানিত সভাপতিকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকে সম্মানিত আলোচক তিনি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অধ্যাপক গৌরবতী চিত্রকে। বইয়ের সঙ্গে আমাদের পথচলা, মনের ভেতর উঠছে যখন পক্ষীরাজা জানা, তোমার তখন দীপান্তরে নেই যেতে মানা। কিংবা ধরো পেঞ্চতুলি বদ্ধ ঘরের চাবি, বাউরি বাতাস অমনি বলে দূরের মাঠে যাবে। আমরা সেই দূরের মাঠে মনে মনে অনেকটা পথ হেঁটে বেড়াতে চাই, আর তার সঙ্গে কিন্তু হয় সেই বইয়ের ভেতর দিয়ে আমাদের পদচারণা অব্যাহত থাকে। অনেকগুলো কথা আমি বলে ফেলেছি, আমরা এবার মূল আলোচনায় যাব। তার আগে আমাদের বাংলা বইমেলার পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি অধ্যাপক শিশু সাহিত্যিক গৌরবতী টিটুকে। আসছেন গৌরবতী টিটু। অনলাইন বাংলা বইমেলা 2020 আমরা বছরের শেষ মাস আমরা খুব সুন্দর একটা আয়োজন করছি চট্টগ্রাম একাডেমির পক্ষ থেকে। আজকে আমাদের দ্বিতীয় দিন। গতদিন আমরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে এই বইমেলাটা শুভ উদ্বোধন করেছেন আমাদের ডক্টর স্যার, আমাদের বাংলা বইমেলার এবং চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান। আজকে আমরা আমাদের যে বইয়ের বিপণন কমার্সের ভূমিকা সেই বিষয়ে আমাদের বিশিষ্ট আলোচক প্রাবন্ধিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক সচিব জনাব অভিক ইসলাম ভাই, তাকে পেয়েছি আমাদের মধ্যে আলোচক হিসেবে। একই সাথে আমরা পেয়েছি খ্যাতিমান সমাজবিজ্ঞানী ডক্টর ওবায়দুল কবির স্যারকে। গতকালের মতো আজকে আমাদের এই প্রাণবন্ত অনুষ্ঠানের সফল উপস্থাপক আছেন আমাদের শিমুল কবির। আমাদের এখানে আছেন আমাদের এই বইমেলার প্রাণপুরুষ স্বপ্নদ্রষ্টা, আমাদের সবারই পরম প্রতিক্রিয়া রাষ্ট্রদ্রোহ ভাই। এবং অলরেডি আমাদের যে 6টা থেকে 8টা বাংলা বইমেলা সেটি শুরু হয়ে গেছে অনলাইনে এবং অফলাইনে। তো যারা আসছেন কষ্ট স্বীকার করে এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে আমি আমার উপস্থিত এখানে যারা আছেন তাদেরকে এবং যারা অনলাইনে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, আমাদের বইমেলা উপভোগ করছেন, আমাদের সাথে আছেন, তাদেরকে আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। তো আমি আশা করবো যে আমরা আজকে দ্বিতীয় দিন মাত্র মেলা জমে উঠেছে বেশ ভালোভাবে। প্রথম দিনে আমরা যে আশাতীত সারা পেয়েছি তার রেস্ট ছিল তার অনেক রাত অবধি, আজকে দিনের বিকেল পর্যন্ত। আজকে আবার বিকেল থেকে আমরা আমাদের মেলা শুরু করে দিচ্ছি এবং এই মেলা চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। তো আমরা আমাদের দেশের 160 জন বিশিষ্ট লেখক যারা আমাদের যে নির্দিষ্ট সময় ছিল সেই সময়ের মধ্যে নিবন্ধন করেছে, এরকম 160 জন বিশিষ্ট লেখকের লেখা বই আমরা আমাদের এই মেলার মধ্যে এনেছি, আমাদের মেলায় আছে। একই সাথে অনেক নবীন লেখক আমাদের এই বই মেলায় অংশ নিয়েছেন, তাদেরকে আমরা আমাদের মাঝে পেয়েছি। জীবনের সাথে প্রথম বইটি তারা প্রকাশ করেছেন এবং এই অনলাইন বই মেলা উপলক্ষে কিছু নতুন বই আমাদের
আসছে। তো যে যেখানে আছেন আমাদের ওয়েবসাইট ঠিকানা আমরা দিয়েছি, সেই ঠিকানা ধরে আশা করছি আমাদেরকে আপনারা যদি অর্ডার করেন, আমরা সেই বইগুলি খুব দ্রুত সময়ে যার যার ঠিকানা আপনারা ঘরে বসে এই বই সংগ্রহ করতে পারবেন। আর যারা কাছে আসছেন বা পাশে আসছেন বা আমাদের চট্টগ্রাম শহরে আছেন, তাদের খুব ইচ্ছা তারা যে কোনো একদিন আসবেন, কাল হোক বা পরশু দিন হোক, 5-7 দিন হোক, আমাদের যেদিনই ইচ্ছে হয় আপনারা আমাদের বই মেলা আসবেন। আমাদের যে প্রতিদিন আমাদের জন্য একটি আলোচনা অনুষ্ঠান করবে। গতকাল প্রতিদিন আলোচনা ছিল, আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টার সময় খুব সুন্দর সময় কোথা দিয়ে কেটে গেছে আমরা যারা ট্রেনিং পাইনি। 2 ঘন্টা 8টা বেজে গেছে, তারপরেও যেতে ইচ্ছে করছিল না, তারপর অনেকক্ষণ আমরা রেস্ট নিয়ে করে ফেলেছি। আজকে একইভাবে শুভ সূচনা হলো দ্বিতীয় দিনের। আমি আমার উপস্থাপক ভাবি তাকে আমার শ্রদ্ধাভরে শুভেচ্ছা জানাই, আশীর্বাদকে ধন্যবাদ জানাই। একই সাথে আজকের আমার ছোট সভাপতি অভিক ইসলাম ভাই এবং ওয়াইফুল পরীক্ষার্থে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা। আর আপনাদের সবার প্রতি শুভ সন্ধ্যা। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কবি শিশু সাহিত্যিক গোফরানুদ্দিন টিটুকে তার সুন্দর কথনের জন্য। আমরা এবার মূল আলোচনায় যাব। মূল আলোচনায় যদি অংশগ্রহণ করবেন, আমি শুরুতেই বলেছিলাম আমি তাকে বলি আবেগী কবি। কবি কিছুটা অভিমানের জায়গা কিন্তু এসেছেন, অভিমান জায়গা, পরিশ্রমী ও মেধাবী লেখক অভিক ওসমান। সাহিত্যের নানা শাখায় তার রয়েছে স্বতঃস্ফূর্ত বিষয়, কবিতা, প্রবন্ধ, নাটক, গবেষণা, সাহিত্য সমালোচনা, প্রতিটি শাখায় তিনি লিখে চলেছেন মেধার সাথে। আমরা দেখেছি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তার নাটক অবশেষে জেনারেল বাংলাদেশকে তখন কাঁপিয়ে দিয়েছিল। সেই আন্দোলনকে আরও বলিষ্ঠ ভূমিকা রেখেছিল সেই সময়। সম্ভ্রান্ত সুধী, জীবন মানে গতি আর গতিময় তার প্রাণ। এই গতিকে সঙ্গে নিয়ে কিন্তু অভিক ওসমানের পথ চলা। তিনি তার উত্তরসূরি যারা রয়েছেন এবং আমাদের এই সমাজে যারা প্রতিষ্ঠিত লেখক, তাদের লেখাকে যেমন উৎসাহ যোগান, বর্তমান সময়ে তরুণ প্রজন্মে যারা লিখছে তাদেরকেও কিন্তু ঠিক সমভাবেই তিনি উৎসাহিত করেন। আমাদের ই-কমার্সের বই বিপণন এই বিষয়ে আলোচনা করার জন্য আমি এবার আহ্বান করছি আমার আবেগী কবি অভিক ওসমানকে। আসছেন অভিক ওসমান। ধন্যবাদ আয়েশা শিব সঞ্চালক বই বাংলা, একজন বিশিষ্ট বাচিক শিল্পী। অনুষ্ঠানে উনি আমার অনেকগুলো বিশেষণ ব্যবহার করেছেন। ভালোবাসেন, পছন্দ করেন। তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর ওয়াইদুল করিম দুলাল। দুলাল ভাই আমার কাছে দুলাল ভাই হিসেবে পরিচিত। সমাজবিজ্ঞানী শুধু নন, তিনি বিশেষ করে রাজনীতি সচেতন একজন মানুষ এবং ক্লিন ইমেজের সুদর্শন। আমি যখন শুনলাম যে ডক্টর ওয়াইদুল করিম এই সেশনে ডিসাইড করবেন, একটু ভয় পেয়েছি। কারণ সাবজেক্টটা আমি উনি যেখানে ডিসাইড করছেন সেখানে আমি এই সাবজেক্টের উপর কথা এখানে উপস্থিত জনাব রাশেদ টিটু কিছুক্ষণ আগে বলে গেছেন। আমি এই যে আজকে 2 ডিসেম্বর 2020 আমি স্মরণ করছি 1971-এ এই ডিসেম্বরের বিজয় ছিনিয়ে আনার জন্য তারা প্রাণ দিয়েছে। যেই সব মা বোন
যেসব মানুষ কৃষক থেকে শ্রমিক থেকে আরম্ভ করে সর্বস্তরের জনতা প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে, তাদেরকে আমি স্মরণ করছি। আমি স্মরণ করছি জাতির পিতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার সপরিবারে হত্যা শাহাদত বরণকারী প্রত্যেক সদস্য। আমি স্মরণ করছি চার নেতাকে, স্মরণ করছি বাংলা ভাষার জন্য 1952 সাল থেকে আরম্ভ করে 71 পরবর্তী পর্যায় পর্যন্ত জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান পর্বে প্রত্যেকটি পর্বে 54, 58, 62, 66, 67 যারা প্রাণ দিয়েছে এবং পরবর্তী পর্যায়ে স্মরণ করছি যারা গণতান্ত্রিক আন্দোলনের জন্য এখনো পর্যন্ত নিরন্তর লড়াই করছে। আমার বন্ধু সলিমুল্লাহ খান একটা কথা বলেছেন, 71 একটি মুক্তিযুদ্ধ 9 মাসের মুক্তিযুদ্ধ নয়, 71 একটি সময় কাল। বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ এখনো নিরন্তর ভাবনা, সমস্ত বিশ্বে মানুষের জন্য। আমাদের সভাপতি স্মরণ করবেন, আমার সাথে একই করবেন, সমস্ত বিশ্বের মানুষ মুক্তির জন্য যাচ্ছে, সেই সব মুক্তিগামী মানুষের প্রতি সরকারের আমি very much grateful to Dr. Academy, particularly যে নামটি আপনারা সবাই সবসময় বলেন রাশিদ, তাকে বলে যে ক্রিয়েটর অফ রাইটার্স। আমি প্রায় এই শব্দটি বলি, সব লেখক সংগঠক হয়ে উঠতে পারে না। একজন পেরেছিলেন, তিনি বুদ্ধদেব বসু, তাকে বলা হতো কবিদের কবি। কবিতা নিয়ে ছুটছেন, মুদ্রণখানায় ছুটছেন, সংগঠন করছেন, সবাইকে ডাকছেন, একজন পেরেছিলেন, আর সব কবিরা সুসংগঠন করে। রাশেদ চৌধুরীর একটি গুণ হচ্ছে লেখক ও সংগঠন করতে পারা। তার জন্য আমরা আজকে পেয়েছি চট্টগ্রামে শিশু সাহিত্য। আমি তাকে সেজন্য ক্রিয়েটার বলি। আমার উমরে ছোট হলেও সে এলএমে অনেক বড়। আমি একই সাথে স্মরণ করছি প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা মহাপরিচালক, চেয়ারম্যান বা সকল যারা শুনছেন, সকল প্রতিষ্ঠাতা সদস্য বা চট্টগ্রাম একাডেমির সকল সদস্য এবং যারা আমাকে শুনছেন তাদের আমি শুনেছি। আপনারা জানেন আমি রাশেদকে বলেছি আমি আজকে এসে বক্তৃতা করতে পারবো এটার জন্য আমি তো স্কেয়ার্ড ছিলাম। এই জন্য আমি একটা ফ্যামিলি ইয়ে করতে চাচ্ছিলাম। আমি সেটা সর্বসাধারণ করছিলাম। আমি শুরু করি আমার বক্তৃতা। আমি কিছু জিনিস নোটস নিয়েছি সেখান থেকে। আমাদের যারা শুনছেন, যারা আমার পরিচিত, আমি অত পরিচিত নই, শিবু যেভাবে বলেছেন, আসলে আমি কিঞ্চিত পরিচিত লেখালেখির সময়। আমার চাইতে বেশি কোন পরিচিত আমার সামনে এখানে বসে আছে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমি ইচ্ছে করে কঠিন সাবজেক্টটা বেছে নিয়েছি। প্রফেসর ওবায়দুল করিম উনি সমাজতত্ত্ববিদ হলেও গত অর্ধ দশক বা 1 দশক ধরে আইটি করেছেন। আমি বললাম যে আগে জানলে তোর বাংলা বলতে প্রফেসর ওবায়দুল করিম এখানে আমি গ্রাজুয়েট, আর না তো এত কম জানি। আমি ল্যাকিং বিহাইন্ড, ফার্স্ট অফ অল ভিউয়ার্স, আমাকে যারা দেখছেন, আই এম ল্যাকিং বিহাইন্ড, অ্যাবসলিউটলি ল্যাকিং বিহাইন্ড। কারণ আমি যেখানে জব করতাম সেখানে আমাকে সাপোর্ট করতাম, কিন্তু আমি ইচ্ছে করে এই কঠিন সময় রাশেদ প্রায় সময় লিখে থাকে যে পরিশ্রমী লেখা। আসলে আমি পড়ি, আমি ইনডেপথ না হলে, আমি আমার দিল সন্তুষ্ট না হলে, আমি নিজে সন্তুষ্ট না হলে আমি একে করি না। আপনারা জানেন যে আমি বক্তৃতা করতে, ছবি তুলতে, সব কিছু করতে একটু ক্লান্তি বোধ করি, লজ্জা পাই না, ক্লান্তি বোধ করি। আচ্ছা আসুন আমরা এই কমার্স, এই যে কমার্সে যাওয়ার আগে আমাদের সমাজ, আমাদের মা দাদি চাচিরা কি লাগে, ম্যানুয়ালি আমরা কি করি? আমাদের ইয়েটা হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজে
একটা বই থাকতো, বইটার নাম হচ্ছে মকসুদুল মুমিন, অথবা আমলে নাম কোরআনের পাশে এই বইটা থাকতো, এটা বাংলায় থাকতো। কোরআন আমরা পড়তাম আরবিতে, কোরআন বাংলায় পড়া হচ্ছে অনেক পরে। আচ্ছা, সনাতন ধর্মের মধ্যে চণ্ডী পাঠ হতো, খ্রিস্টানরা বাইবেল পড়তেন, বৌদ্ধিস্টরা আপনি এখানে প্রফেসর সৌপতি বলু আছে, চর্যার পাঠগুলো হতো পড়তেন বাংলা। আমাদের নিখিল বাংলা সাহিত্যে, আমি যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র শিক্ষক, আমাদের চর্যা পড়েছে, মধ্যযুগ পড়েছে বা মাইকেল পর্যন্ত পড়েছে, এরকম কম। তবে যেগুলো বেশি পঠিত হয়েছে, আমি একটা ম্যানুয়াল কি আমরা পড়েছি, এটার উপর একটু আলোচনা। স্যার, এটার উপর আলোচনা, যেমন আমরা মকসুদুল মুমিন বইটা পড়তো, সেখানে সব বিষয় লেখা থাকে, সবে কদরে কী হবে, সবে লাইলাতুল কদরে কী হবে, এমনকি স্বামীর সাথে স্ত্রী মিলিত হলে কীভাবে, ইট নট ডিপেন্ডস অন, নট অথেন্টিক অন কোরআন আর হাদিস, কিন্তু এই বইটা প্রত্যেক ঘরে ঘরে থাকতো এবং সবাইকে এটা বিয়ের সময় উপহার। এর পরবর্তী পর্যায়ে বা সাইমেলটেনিয়াসলি আমি যখন প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমার বুবুদের, আমাদের ভাবিদের যে বইটা যেগুলো দেখতাম, এরপরে এটা ছিল আনোয়ারা, মনোয়ারা, আদর্শ স্ত্রী, নজিবুর রহমানের সাহিত্য, এই বইগুলি ছিল। এরপরে মনে করেন আমরা মনে করেন আরও বেশি যদি একটা কালার পিকচার দিয়ে গৃহবধূর একটা চিত্র দিয়ে আদর্শ স্ত্রী অথবা এই বইগুলো, এগুলো কিশোরগণকে আমাদের এক ধরনের চাপ দেয়, কিন্তু আমরা এগুলো করবো বলছে না, আমার বুবু, আমার ভাবি, এটা তোমাদের পড়ার বই। এরপর তারা আসলো, নেহারঞ্জন গুপ্ত আসলো, দস্যু বরবর আসলো, দস্যু আহরাম আসলো, রোমানা আফাজের সিরিজ, মাসুদ গান আসলো। এগুলো আমাদের তরুণদের মধ্যে ভাড়া করে করা বা এমনি করা অন্য কিছু। কিংবা যে জিনিসে বলি যে রবীন্দ্রনাথের চাইতেও ডিউ রেসপেক্ট, আমি চাইতেও শরৎচন্দ্র বেশি। দিবানিদ্রার মধ্যে জমিদার বা অন্য কেউ যারা করতে পারত, দিবানিদ্রার পর শরৎচন্দ্রের নেকদাস নিয়ে তারা করছে, কত বালিঞ্চি অশ্রুতে লিখেছে তার কথা। এটা রেখে আবার সন্ধ্যায় পড়ছে, আবার রাতে পড়ছে, আমরা রান্নাঘরে গিয়ে পড়ছে। আমি সেটা মানে বুঝে উঠতে পারি না যে শরৎচন্দ্রের কতটা ভার্সন দেবদাস হয়েছে। মানে সিনেমা প্রমথেশ বড়ুয়া থেকে আরম্ভ করে এই পর্যন্ত এত পপুলার ল্যাঙ্গুয়েজ ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে প্রগতিশীল যে চরিত্রহীন, এটি শরৎচন্দ্র লেখার যে সাহস করতে পেরেছিল, এটা আমার মধ্যে আমি বুঝতে পেরেছি। লেটস কাম টু দ্য পয়েন্ট। আমরা এরপর নেহারঞ্জন গুপ্ত আমরা পড়ছি, এরপর যিনি এলেন আমাদের সাহিত্যে নন্দিত নরকে নিয়ে, যিনি এলেন সত্যিকার অর্থে বাঙালির মধ্যবিত্ত, বাঙালি নিম্নবিত্তের স্নায়ুর মূল বিষয়টা ধরে আসবেন, তিনি হচ্ছেন যে অনেকগুলো সময়। আমরা খুব বেশি করে বুক মার্কেটে, তারপরে আমি আগেও বলেছি যে উনি একই সাথে ভালো লেখক আর বুক মার্কেট লিখছেন, সব দিক দিয়ে ছবি। এটা আমি গতবার একবার বলেছি। হুমায়ুন আহমেদের কতগুলো সব উপন্যাসের দিকে যাবে সাহিত্য, এটা বিষয় না, বিষয় হচ্ছে আমার সময় তাকে ধরে নিয়ে যে গর্বিত ধরনের ছাপিয়েছে, হুমায়ুন আহমেদ আমাদের জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এসে আরেকটি নাটক তরুণ সবাই সবার তরুণ প্রেমিক প্রেমিকা বা আমাদের অগ্রজরা হুমায়ুন আহমেদ পড়বে, জ্যোৎস্নাও জননী দরকার করবেন, খেয়াল করবেন, মোদ্দাম করবেন। আমি অন্য লেখকদের এগিয়ে যাচ্ছি জন্য যে আমি একটা আসলে সিম্বলিক করছি, কিন্তু আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমরা এই এখন বিষয় হচ্ছে আমরা কেমন করে এগুলি পার হয়ে এসে আমরা এই তৃতীয় শিল্প বিপ্লব এসে থাকবো। আপনারা জানেন যে আমাদের রেলপথ বাষ্পীয় ইঞ্জিন, এটা অথবা 1760 অথবা 1840, কোনো কোনো অর্থে আরও বেশি রেলপথ ও বাষ্পীয় ইঞ্জিন আমাদের প্রথম শিল্প। দ্বিতীয় শিল্প বিপ্লবটা হলো বিদ্যুৎ আবিষ্কার। এরপরে আমাদের 1960-এর দিকে, স্যার আমার সাথে সাপ্লিমেন্ট করে 1960-এর দিকে আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিয়ে আসবো, সেখানে
আমাদের এই যে ই কমার্স আমাদের কম্পিউটার প্রাথমিকভাবে কম্পিউটার সিস্টেমের একটা ডিজিটাল বিপ্লব আমাদের দেশে এটি সব দিক দিয়ে বিস্তারিত হয়ে গেল এবং আমি বলে যাব বাংলাদেশে এখন যেটা আজকে যে আমরা যে অনলাইন বইমেলা করছি আজকে যে অতি নারীর সময় যে করেছে এর একটি সুফল আমরা পাচ্ছি মূলত এই যে আমি একটা প্যারা পড়ছি সেটা হচ্ছে যে আমাদের ডিজিটালাইজেশন বা ই কমার্সের পার্টিকুলার আমি বইয়ের দিকে যাব ই কমার্সের মধ্যে মানে আমরা কেমন করে আপনারা জানেন আমি কিছুদিন আগে নিউ নর্মাল ইকোনমি ইন দ্য কনটেক্সট অফ চিন্তার একটা আর্টিকেল লিখছে তাও আসা দেখলাম আমি ওখানে একটা লেখা লিখেছিলাম যে প্রিয় পাঠক সলিমুল্লাহ খান লেখা প্রিয় পাঠক আমি লিখেছি প্রিয় পাঠক লক্ষ্য করবেন যে আপনি ফেসবুক খুললে সুন্দরী মালকিন সুদৃশ্য পোশাক প্রদর্শন করছেন হ্যাঁ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাস্তাতে একটা ডিলিট করে দিচ্ছে যে এই মালকিন মানে মালিকগণ অর্থাৎ কস্টিউম সেল করার জন্য তারা এইভাবে দিয়েছে এবং আমি জানতে পেরেছি তখন পড়তে গিয়ে বাংলাদেশ 21তম পর্যায়ে 21তম স্থানে এসে দাঁড়িয়েছে এটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট আমি যখন 1995 সালে সিঙ্গাপুর যাই তখন স্ট্রেট টাইমস 86 পৃষ্ঠার একটি পত্রিকা সিঙ্গাপুর ওরা 86 পৃষ্ঠা সবাই পড়তো না আমরা পড়তাম কি আমরা পড়তাম সেল মানে কোথায় ভালো সেল হচ্ছে কি করছে আমাদের সাথে মহিলারা আছে তো বলতে ওরা পড়তে সেল করবে তার জন্য তো সেখানে হেডলাইনে যে নিউজ হলো যে আজ থেকে 1995 সালে আজ থেকে প্রাইমারি পর্যায়ে এইভাবে ডিজিটালাইজেশন বা কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হলো এটা লিড নিউজ আমাদের দেশে লিড নিউজ সন্ত্রাস ওখানে সন্ত্রাস নেই অন্য কিছু নেই সেখানে শিক্ষা নেই আমি স্টেট টাইমস আসলে আমি পরে হিসেব করে দেখলাম যে আমরা কত পরে এসে আজকে বর্তমানে 25 বছর পরে এসে আমরা বাংলাদেশ এটার সাথে সংযুক্ত আমরা ই কমার্সের ব্যাপারে যে বই পড়ার ব্যাপারে কমার্সে মনে করেন যে অনেকে লিখিত যেমন আমি কয়েকটা নাম পড়ছি আপনারা আমি কমার্সে মনে করেন এখন চট্টগ্রাম থেকে অনেকে সংযুক্ত হয়েছে আরেকটা বিষয়ের মধ্যে আমি যেটা ম্যানুয়ালি বলছি পাঠাগারগুলো আমাদের আমি নিজে পাবলিক লাইব্রেরি পেয়েছি আমি হাফপ্যান্ট করে পাবলিক লাইব্রেরি ব্রিটিশ কাউন্সিলে পেয়েছি পেয়েছি গ্রামে পাঠাগার আন্দোলন গড়বার জন্য আপনার করার চেষ্টা করছি এই পাঠাগারটাও এখন বিশ্ব সাহিত্য কেন্দ্র মানে একটা ব্রাহ্মণ আমি এটা বলতে চাচ্ছি যে এখন ম্যানুয়াল বই পড়ার বিষয়টা প্রায় লুপ্ত হওয়ার বাট ইনফাইন আমি যখন কনক্লুড করবো তখন আমি এর পক্ষেই থাকবো মানে হার্ড কপির পক্ষেই থাকবো তো যে বিপ্লবটা বলছেন আমি একটা বই থেকে পড়ছি সেটা হচ্ছে প্রিয় শ্রোতা আমি আমার শ্রুতি বা আমি মুখস্থ বলতে পারবো না বলে বইতে পড়ছি এটা হচ্ছে ক্লাউস রাইট ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন উনি প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা বেস্টসেলার 33টি ভাষায় হতে পারে এই নতুন বিপ্লবের গতি পরিধিকে আমাদের পুরোপুরি বুঝতে হবে শত কোটি লোকের মোবাইল ডিভাইসের মাধ্যমে যুক্ত থাকার অফুরন্ত সম্ভাবনার কথা বিবেচনা করুন মোবাইল ডিভাইসগুলোর অন্তর্জালে ইন্টারনেটে অভাবনীয় প্রক্রিয়ার ক্ষমতা তথ্য সংরক্ষণ সামর্থ্য সৃষ্টি করেছে এক বিপুল জ্ঞানভাণ্ডারের সুযোগ এর সঙ্গে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা আইডিপি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স ইন্টারনেট অফ থিংস স্বয়ংক্রিয় যানবাহন 3D প্রিন্টিং ন্যানো প্রযুক্তি জীব প্রযুক্তি পদার্থবিজ্ঞান শক্তির সংরক্ষণ আর কোয়ান্টাম ও কম্পিউটিংয়ের মতো সুবিশাল ক্ষেত্র উদ্ভাবনগুলোর অনেকগুলো এখন শৈশবকালে আছে লাওস শোয়েব বলছেন দুনিয়া ব্যাপী 33টি উনি বলছেন এখন শৈশবকালে তাহলে আরও এগুলি উনি বলছেন এবার শিল্পের কথা বলছেন সকল শিল্প যদি আমরা সুগভীর রূপান্তর পরিবর্তন করছি নতুন ব্যবসায়িক মডেল
পুরাতন উৎপাদন, পরিবহন আর বন্টন, নতুন উৎপাদন। আমি যেটা বলছি সেটা হচ্ছে দ্য হুদিস HBCর একটা পেপার আমি পড়েছি সংগঠনের মধ্যে, দ্য ইম্প্যাক্ট, এটা লিখছেন ইয়ান জেমস শেপার্ড জয়েন্টলি একটা পেপার দিয়েছে, দ্য ইম্প্যাক্ট অফ ই-কমার্স অফ গুড হোলসেল অপারেশন। এখানে এই যে দুনিয়াব্যাপী বইয়ের ব্যাপারে কীভাবে শিপমেন্ট হবে, কীভাবে অর্ডার রিসিভ করবে, কীভাবে প্যাকিং করবে, কীভাবে ব্যাকআপ করবে, কীভাবে ইয়ে করবে, এটার জন্য জানা যাচ্ছে। আমরা জানি যে বই ছাড়া খাদ্যপণ্য, বস্ত্রপণ্য, ইলেকট্রনিক্স গুডস, এগুলো বিশাল ব্যাপার ই-কমার্সে দাঁড়িয়ে গেছে। আমরা শুধুমাত্র মানে আমাদের বিষয়গুলো থেকে করি সেটার মধ্যে আমরা দেখছি যে আমি বিশ্বে যে কটা বইয়ের মানে ই-কমার্স করছে তাদের কয়েকটা নাম আমি বলি। bowls.com, betterworldbooks.com, bookmock.com, skyo.com, leftbooks.com, albiris.com, strandbooks.com, abbybooks.com, hub.com, iglo.com, paperbag.swap.com, bookbanker.com, managersandcredit.com। এখানে আমাজানের নাম নেই। আমি জিজ্ঞেস করেছি তাদের যে আমাজানের নামটা পপুলার। এখানে বলা হচ্ছে যে আমাজন শুধু বই না, তারা অন্য কিছু বিপণন করে। আমি কারো বইটির মধ্যে আরও পরবর্তী পর্যায়ে আর কিছু কিছু পড়ি আনতে। দ্যাটস কাম টু দ্য পয়েন্ট, আমাদের দেশে আমরা কী করছি, আপনারাও করছেন, চট্টগ্রামেও করছে, বাতিগরও করছে। আমি নিজে যখন করোনা কালে বন্দি ছিলাম তখন আমি নিজেও কিনেছি। তো রকমারের প্রচুর দাম থাকে। তারপর হচ্ছে বুকশপ BD.com, BD অনলাইন বাজার.com, বইবাজার.com, দারাজ কিন্তু সব কিছু করে। দারাজ শুধু বই না, তার সব কিছু করে। আপনারা সবাই জানবেন ই-কমার্সে আমার কন্যা, আমার বউ বুড়ো হয়ে গেছে, এরপরেও দেখছি সারাক্ষণ হাঁটছে। আমি বুঝে উঠতে পারি না, আমার পুত্র বলবো হাঁটছে, আপু দেখান তো এটাকে। আমি দেখে লাভ করি, আমি তো আরো কিনবো। তারপর তারা বেডশিটের কথা থাকবে, মানুষের খাবার চিন্তা করবে, আর সারাক্ষণ নারীদের কিন্তু চাহিদা শেষ করি, শাড়ি ছাড়া, বস্ত্র ছাড়া, তারা সারাক্ষণ মানে শাড়ি বুঝছে, 3 পিস বুঝছে, কোনটা কি পাকিস্তানি, কি ইন্ডিয়ান, কি অন্যরকম, এটা তাদের শেষ। তাদের সারাক্ষণ তারা হয় চ্যাট করছে, চ্যাটের তারা ওই তারা বা সহজ পাবে না। আপনারা লক্ষ্য রাখবেন যে নাজরিন একজন অনেকের ফেসবুক ফ্রেন্ড আছে, স্যার সিনিয়র রিসার্চ, আমি খুব ভালো লেগে। নাজরিন বলছে, মানে আমাকে একদিন বলছিল যে আমি একটু প্রটেস্ট করেছি যে বাংলাদেশি ই-কমার্স এক্সপ্লোর করে। উনি বলছেন বল, তো এগুলো আছে, আমি নামগুলো আপনি করি। ই-বইঘর, বই খাতা, বই লাইন, ব্যাটম্যান। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশও 10টা, বাইরেও আমি 14টার নাম করেছি। এখন আসুন আমরা এই যে ই-কমার্সের মধ্যে আমাদের যে বই বিতরণগুলো, আমাকে একজন পাঠক, আমি আজকে আমার অফিসে গেছি, অফিসে গিয়ে আমার মুডের অফিসে ডাকলাম, আপনার সুবিধা বললো যে স্যার আমি বইমেলায় গেলাম, একটা বিকাশ সুবিধা দেখছি। আপনারা জানেন বিকাশ একটা প্যাকেজ হ্যাঁ, অথবা একটা ইনসেন্টিভ প্যাকেজ। আমি বিকাশের সুবিধাটা নিয়ে আমি মাত্র 500 টাকার বই 100 টাকা, এটা একটা সুবিধা নেই। আরেকটা হচ্ছে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আমাদের অন্যান্য আইটেমের চাইতে আমরা ফাস্টফুড করি, আমরা ফুড আইটেম নিই, আমরা চাইনিজ আইটেমগুলো নিই, আমরা অন্যান্যদের চাইতে ই-কমার্সের বই কিন্তু লেস ট্যারিফে পাওয়া যায়, আই থিঙ্ক সস্তায় পাওয়া যায় ই-কমার্সের বই। এগুলো একটা বড় বাজার তৈরি হয়ে গেছে। এখন যে বাজারটা আমাদের অতি অনিবার্যভাবে হয়ে দাঁড়িয়েছে, কেন? অতিবার মহামারী কোভিড-19
অতিমারি বা মহান, এটির কোনো শেষ হচ্ছে না। তাহলে মনে করেন যে সেকেন্ড ওয়েভ এসে গেছে, আমরা সতর্ক হচ্ছি, মানুষ আমরা হচ্ছে বাংলাদেশ শুধু নয়, বাইরের দেশে পার্টিকুলারলি আমাদের বাংলাদেশের জন্য, আমাদের জন্য আপনি চিন্তা করে দেখেন যে বলা হচ্ছে একজন কৃষক, তার কাছেও একটা মোবাইল থাকছে, তিনি কিছু সার্ভিস পাচ্ছেন বই না পেয়ে। একজন তরুণ যদি গ্রাম থেকেও বই অর্ডার করে সে বই পাচ্ছে, শহরতলিতে পাচ্ছে, অন্য পাচ্ছে। আমি এটা বোঝাতে চাচ্ছি ইনফাইট কনভার্টিং ওয়ার্ড, এটা হচ্ছে অতিমারি বা করোনাকালীন সময়ের কারণে আমাদের বই বিপণন ই কমার্সের মধ্যে অনেক হারে বেড়ে গেছে, অনেক হারে বেড়ে গেছে। আপনাদের এখানে আমরা বলছেন 160টি প্রতিষ্ঠান, দেখুন এখানে 170 ষাট লেখক এন্ট্রি করেছে। তাহলে এটা মনে করেন যে এর মধ্যেও আমরা সবাই কনফাইন, আমরা সবাই আমাদের কোনো নিকটাত্মীয়কে নিয়ে স্কেয়ার সুখী শুনে, এর মধ্যেও 160 জন লেখক প্রতিবদ্ধ আছে। তাহলে এটা আমাদের বেঁচে থাকা এই যে চট্টগ্রাম একাডেমি বাংলা বই মেলার মধ্যে এটি আমাদের বিনোদন, এটি আমাদের বুদ্ধির জন্য বিকাশের একটি পথ, এটি আমাদেরকে বেঁচে থাকার একটি পথ। মানে অর্থাৎ আমরা কম বেশি স্বজন হারিয়েছি, কম বেশি আমরা আক্রান্ত, কম বেশি আমরা প্যান্ডেমিক পিরিয়ডের একটি আতঙ্কের মধ্যে আছি। আমাদের মগজগুলো, আমাদের করণীয়গুলো, আমাদের অবস্থা কাজ করছে না। এর মধ্যেও বুদ্ধিবৃত্তির বইয়ের মধ্যে যে জিনিসটা স্প্রেড হচ্ছে, এটা আমি অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি চট্টগ্রাম। এখন আসুন, এটা আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু এখন আসুন আমরা বই পড়ি যাবো, বিবরণ বা অংশদান করে বই আমরা কীভাবে আমরা আমি একটা তালিকা পেয়েছি, রাশেদ আমি তালিকা পেয়েছি, দেখলাম যে ওখানে জাফর ইকবাল ছাড়া অনলাইনে যারা খুব পপুলার, জাফর ইকবাল ছাড়া কারো নাম নেই। অর্থাৎ আমি চিন্তা করছি যে এখানে আমি একটা পরে বলবো, বলেই ফেলি সেটা হচ্ছে আমাদের ল্যাকিংসটা কোথায়। আমাদের ল্যাকিংসটা হচ্ছে আরজ আলী মাতব্বর কখন ইউটিউবে ঢুকবে, আমাদের ল্যাকিংস হচ্ছে প্রফেসর আব্দুল রাজ্জাক জাতিস্ব, উনি কখন ইউটিউবে ঢুকবে, অথবা মাওলানা মনিরুজ্জামান ইসলাম কখন এই ইউটিউবে ঢুকবে, আমরা পড়বো। আমি সম্প্রতি এই করোনাকালীন সময়ে আমাদের মানুষ নিশীতের প্রতি মুন্সি আব্দুল করিম সাহিত্য হিসাবে পুনর্পাঠ করেছি। আমি পুনর্পাঠ করেছি বা শুনি বা সমরে ইভেন মার্স খান হ্যাগেল, যদিও আমরা এগুলো কাজে রাখুন, আমি আবার পড়েছি। আমি পড়েছি অনেকগুলো পুনর্পাঠ আমার সুবিধা হয়েছে। আমি ইয়ে করতে পেরেছি। আমি চাচ্ছি আমাদের ভাবতে হবে যে তাদের এই যে প্রফেসর আব্দুল রাজ্জাক একটি কথাও লেখেননি, অনেক কিছু বলে গেছে। তার উপর আহমদ শফা লিখছেন, তার উপর সর্দার বস্তুকর লিখছেন, তার উপরে হুমায়ুন আজাদ লিখছেন, তার উপর সলিমুল আহমদ লিখছেন, তার উপরে অনেকে লিখছেন, তার পিস্তা আহমদ লিখছেন। আর তিনি একটি কিংবদন্তি, আনডাউটেডলি আমি যদি কোনো লোককে শ্রেষ্ঠ বাঙালি বলি, শীর্ষ বাঙালি বলি, তাহলে প্রফেসর আব্দুল রাজ্জাক। এরপর আমার আনিসার আছে, কারণ আমাদের জাতিসত্তার মধ্যে এই 6 দফার চিন্তার মধ্যে সমাজতত্ত্ববিদ আরও কিছু বলতে, আমাদের জাতিসত্তার মূল বিষয়টি, বাঙালি মুসলমানের মূল মন্ত্রটি, মধ্যযুগের মূল বিষয়টি, এটা ডক্টর মৌলভী আহমদ সভাকে স্যার মৌলভী আসান মৌলভী উনি বলেন কি আর করতে পারবেন, পিএইচডি তো হলোই না এই বই করতে গেলে। তাহলে এদেরকে আমরা কখন পাবো? এদেরকে আমরা যখন কেন পাবো? আমরা আমাদের তরুণদের, আমাদের তো মানে বেলা শেষ ধরে নিচ্ছি আমরা, তো আমাদের তরুণদের আরজ আলী মাতব্বর, তলাল সরকার, মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ,
বা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, আরেক মিশনারি মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, এরা যে স্বপ্নগুলি দেখেছেন সাধারণ মানুষ নেই। ছেলেগুলো 3-4 বছর আগে বারবার বলেছে এটা, বা এসে বলছেন যে একমাত্র বাঙালির চট্টগ্রামের বৃহত্তর প্রেক্ষাপটে ভৌগোলিক ঐতিহ্য জনগণের ক্ষেত্রে একটি মহাকাব্যিক ক্যারেক্টার হতে আশ্চর্য হয়ে যায়। কুমিল্লায় বিভাগ হরিগোলার মাঠে যাওয়া কি নবীন শব্দ, রবীন্দ্রনাথের একটা শব্দ আছে পোস্টমাস্টার নবীন, বর্ষার নবীন, কেটে উঠেছে রবীন্দ্রনাথ লিখেছে, আমার মধ্যে পোস্টমাস্টার বলতে আপনি চিন্তা করে দেখেন যে মাঝে মাঝে রবীন্দ্রনাথের কিছু কিছু তরুণী উষা তাহলে একটা গান আছে, আমি কেঁপে উঠি, এত আধুনিক এত আধুনিক এত আধুনিক বলতে হবে। এরা কখন আমাদের আমাদের তরুণ সমাজে আমাদের তো পড়ছে, রাশেদকে পড়ছে, ডক্টর দুলালকে পড়ছে, শিশিরকে পড়ছে, আমাকে পড়ছে, আলিফাজকে সুপ্রদীপকে পড়ছে, মানে যারা আছে শিবুর কথা শুনছে। শিবু তো যা আমি মাঝে মাঝে ব্রতগীর দেখি, মাঝে মাঝে বিভাষা দেখি, আমি আমার ভাষা যেহেতু আমি ইদানি একটু শিখছি আর কি, কম্পিউটার কিনছি, তারপরে আমার খুব ভালো লাগে। কি অসাধারণ প্রতিবাদগুলো কবিতার মধ্যে দিয়ে আসছে, আমরা এটা শুনছি। আমি আশ্চর্য হয়ে যাই, আমি মনে করেন যে নোরা ফাতিমা কিন্তু মরক্কো সুন্দরী নর্তকী, আমি তাকে চিনতাম। অসম্ভব, আমি দেখলাম যে সে অসম্ভব সুন্দরী। কুমার আজাদ যেমন বলেন যে নারীর শরীরের চেয়ে সুন্দর শিল্প আর ভালো ইয়ে করে। আমি ব্রিটনি স্পিয়ার্সকে চিনতাম, আমি নাওমি ক্যাম্পবেলকে জানিয়েছি, তাদের শুনতাম, তার মধ্যে আমি আমার বান্ধবীকে বলতাম আমার খুব প্রিয় নাওমি, দেখা আমার দোকানে। কিন্তু কথা হচ্ছে মেন আমরা সঙ্গীত, অনেকগুলো ইংরেজি সঙ্গীত আমি যেমন আমি মেনুয়েলি এবার একটা লিখছিল বডি আমি সলিড গোল্ডে একটা দিয়েছিল। আমি অনেকগুলো গান শুনি, আমার রাশেদ আমার কথা বলতে বলছি। হোয়াট ইজ মাই লাইফ, এটা অ্যাকচুয়ালি আমি কিন্তু সিনেমা বাংলাও দেখছি, ইংরেজি দেখছি, পূর্বাঞ্চলের উর্দু ছবি দেখছি। আপনি চিন্তা করে দেখেন পূর্ব পাকিস্তানে জাগে হয়ে সামেরা তৈরি হচ্ছে, অর্থনৈতিক মাঝি থিঙ্ক অ্যাবাউট যে আমাদের আজকে 40-50 বছর আগে উর্দু ছবি তৈরি করছে পূর্ব পাকিস্তানের ফিল্ম মেকাররা, বাঙালিরা তৈরি করছে। এখানে কমেডি অফ এরর্স, কিরমিলের কাহানগর, শেক্সপিয়ার, মোস্তফা বলে আমরা কত জীবন থেকে নেওয়া তৈরি হচ্ছে। এখন এই ছবিগুলো এই যে মনে করেন আমি বিশেষ করে যেতে বলছি যে আমি এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক গায়িকা সাহিত্য সব কিছু করতে পারছি এই মানে আমাদের এই মিডিয়ার মাধ্যমে। যেমন আমি একজন যে বললাম মিশরিয়ান একজন ঔপন্যাসিক, উনি একটা 40 টাকা বলেছি ওম্যান অ্যাট জিরো পয়েন্ট, ওম্যান অ্যাট জিরো পয়েন্ট। আমি অনেককে বলেছি একটু বের করে দেন, আমি হাত টুকু ভারী স্বাধীনতা। যেমন মডেল হালিমা আদেল, এটা আমি চিন্তা করি একটা বালিকা চমৎকারভাবে আমি দেখছি তাকে সে বিবিসি সাক্ষাৎকার দিচ্ছে, খ্রিস্টান বালিকা চমৎকারভাবে বলছে। আমরা আমাদের এখন ইয়ে করতে হবে যে শ্রেষ্ঠ ক্লাসিকগুলো আমরা কেমন করে আমাদের কর্মীরা পড়ে, তারা সময়টা নষ্ট না করে এটা মানে পঠনের ব্যাপারে, অর্থাৎ আমরা ই কমার্সের মধ্যে আমরা ল্যাপটপে, আমাদের মোবাইলে, আমাদের অন্য ডিভাইসে আমরা কত আধুনিক সাহিত্যের সাথে যুক্ত হতে পারি। আমাদের সময় স্যার জানেন আমাদের পড়তে হয়েছে, আমার মার্কস অ্যাঙ্গেলসের সব জীবন নির্মিত জ্যাক ওয়েবারাতে কারণ সব কিছু পড়েছি। আমাদের ইন্টার বয়সে রাজনীতির জন্য 100 বই করতে হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের কমরেড মুজাফফর থেকে সেই কিশোরী বিপ্লবী তানিয়ার নাম থেকে জুলিয়াস ফসিক থেকে আরম্ভ করে লেনিন, সেটা টরস্কি, সব কিছু থেকে আরম্ভ করে, অথবা অনিল মুখার্জি থেকে আরম্ভ করে, আহমদ শরীফ থেকে আরম্ভ করে, এগুলো আমরা মেমোরি পড়েছি। আমাদের এখন উচিত যা কিছু ক্লাসিক বাইরে তৈরি হচ্ছে আন্তর্জাতিকভাবে, আমরা যাতে এগুলোর সাথে
অদিত হয়ে আমাদেরকে গড়ে তুলতে পারি, আমাদের তরুণদের নেতৃত্বে আন্তর্জাতিক ক্ষেত্রে মিউজিক, সিনেমা, বই বা অন্য সব কিছু এটা যাতে আমরা অধিকতরভাবে করতে পারি, এটা আমাদের প্রয়োজন রয়েছে ওদের বের করে দেওয়া। তো এখন মনে করেন যে আমাদের একটা নেগেটিভ কিছু কথা, অনেকক্ষণ ডিভাইসের মধ্যে থাকা। আমাকে কেউ কেউ বলেছে, এটা নাও হতো, আমাকে কেউ কেউ বলেছে আপনার সেই শরৎচন্দ্রের গৃহিণী এখন শ্রীময়ী থেকে গেল। তো এখন আরো সিরিয়ালগুলো তো আমি এখন বলতে পারবো না, আপনার অথবা দুটো মানে জি বাংলা, আমি সরি, আমি আমার প্রার্থনা করছি এটা বিশেষ অর্থে যাচ্ছে স্যাটেলাইটের মধ্যে। তো যেমন মনে করেন যে আমরা কি দেখেছি সাদা কালোর মধ্যে, গভীর রাত, আমার বাসায় টিভি ছিল না, সলিড একটি অস্ট্রেলিয়ান কালো খ্রিস্টান বালিকা, আমরা খ্রিস্টান, আমি নিজে কালো তো ভালো সে নিজে অনুষ্ঠান সে একটা গান দিয়েছে, শেষে বলতে পারবো নেভার সে। আমি সবসময় বলি আমি কবি আলবিদা না বিদায়, কিন্তু ওই মুহূর্তে আমি যখন মাস্টার্স পড়ি, এই মেয়েটি যখন কবি গান বাসায় দেখতাম, সেই এত মহিলা এই গানটি আমি কি বলে নেভার সে। তো আমরা এক ধরনের ব্যাপার দেখছি, আপনারা আরও বেশি, সবাই আমার বয়সে ছোট করেছে, আমি বৃদ্ধ, বৃদ্ধ এই জন্য বলছি, আমাকে দুটোতে বসু বলছেন জামিনীরা এর সাথে আমার যখন দেখা করবো বয়স 50, এখন বলছে আপনার জীবন তো 71 বলছে, এগুলি সান্ত্বনার জন্য বলে, আমাদের জীবিত রাখার জন্য বলে, আমাদের সুস্থ থাকার জন্য। তো আমি যেটা চাইবো আছে নেগেটিভ থাকবে, আপনার শরৎচন্দ্রের গৃহিণীরা এখন সিরিয়াল। আরেকটি বিষয় এটা হচ্ছে টিকটক, কি বলে মানে বিভিন্ন মনে করেন যে কোনো সেলিব্রিটি লাইকি লাইক। তো আমি মানে মানে ভালো খুব ইথিক্যাল, উনি হঠাৎ করে একটা লাইকও করে মানের সাথে দিয়ে উনি বইটা করতে পারতেন, উনি না বলবো। আরেকটা বিষয় আছে সেখানে স্যার যেহেতু সমাজ বিজ্ঞান এগুলো টেকনোলজি তার সাবজেক্টে ছিল, কিশোর জ্ঞান তৈরি হয়ে যাচ্ছে। কিশোর জ্ঞান বোঝাতে না, কিশোর চ্যাটিং এর মধ্যে যারা বই পড়তে পারত ম্যানুয়ালি বা তারা এখানে অনেকগুলো বিষয় ঢুকে যাচ্ছে। সেটা এখানেও চট্টগ্রামের এবং কয়েকটা রয়েছে, সমস্ত বিশ্ব একটা। তো এটা রাজনৈতিকভাবে না হলেও সামাজিকভাবে আমাদের তারা মনে করেন যে আমরা যখন হাফ প্যান্ট করা বয়সে বাংলা পাকিস্তান লাইব্রেরিতে যাচ্ছি, আমরা যখন ব্রিটিশ কাউন্সিলে যাচ্ছি, অথবা এখানে চট্টগ্রামে অনেকেই আমরা পড়ার মধ্যে থাকতাম। আমি ইডি পাস করি ক্লাস 7-এর সেটা আমার পাঠ্য হচ্ছে অনার্স। ইডি পাসের যে নিয়তি আমি ইচ্ছুক তৈরি করেছি এবং আমার জীবনে একটা শ্রেষ্ঠ ইডি পাস সৈয়দ আলী আসলামের জন্য। মানুষের জীবনের নিয়তি, মানুষের জীবনের কর্মপথ, মানুষের জীবনের তকদির কোথায় কাকে কখন নিয়ে যায়, তখন শুরু করে আমরা কম্পিত হয়ে উঠি আমাদের জীবনের নিয়তির দ্বারা। এইভাবে আমরা যেটা আমরা আমি এটা বলে শেষ করছি, সেটা আমি আর বেশি কিছু বলবো না। আমরা যেটা এই আমাদের মধ্যে মনে করেন আমরা অনেকগুলো সার্ভিস হলে দিতে পারছি, গভর্নমেন্ট প্রকারে আইটি বিষয়ে আমরা অনুপ্রদান করেছি, এটার জন্য ফান্ডও দিচ্ছেন, ইউনিয়ন পরিষদ লেভেলেও যাচ্ছে, মানে ইউনিয়ন পরিষদের সহকারী অথবা প্রত্যন্ত অঞ্চলে আইটি সার্ভিস হচ্ছে। আমাদের উচিত হবে এই আইটি সার্ভিসের মধ্য দিয়ে ওই বিপণনের কথা আমি শুনতে বলেছি, ওই মার্কেট সবাই যেতে হবে। যেমন আমরা আমাদের এখানে যারা আছে সবাই লেখাপড়া,
অনেকগুলো নাম যারা খুব বিখ্যাত নয়, হার্ট প্রিন্ট রাশেদের কাছে বিখ্যাত নয়, মানে হার্ট প্রিন্টে আজাদের সাহিত্যের মধ্যে তাদের বিখ্যাত নয়, তাদের লেখাগুলো খুব পপুলার হয়ে হচ্ছে ই কমার্সে। অনেক ব্লগার খুব ভালো লিখছে। শেষে আমি একটি কথা বলছি, এখানে আরেকটি গডসা, এখানে আরেকটি মানুষের প্রাইভেসি দেখাচ্ছে। মানুষের প্রাইভেসিতে কেন থাকছে না? এটা মনে করেন, আমি তো একটি গল্প বলি, সেটা হচ্ছে মনে করেন আমি একটি রেস্টুরেন্টে খেতে বসছি, আরেকজন লোক আসলো, এসে বসলো, আমার পিছনে বসতে অবশ্যই বলেন যে আপনি অনেক কিছু পাবেন, আপনার সব কিছু আমি উনি গড় করে বললেন, উনি জ্যোতিষ না, আমার হাত পাই কেমন করে বলছি? এটা হচ্ছে আমাদের আইটি সিস্টেমে আমাদের তথ্যগুলো অনেক ক্ষেত্রে চলে যায়, সেখানে উনি সেগুলি জানেন, করেন, আমি তার সাথে লিঙ্ক নই, আমি কি করি না করি। এটি গড চাই, অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে বা অন্য দৃষ্টি, গড সুতরাং ঈশ্বর বোঝাচ্ছেন না, তারা আইটি বোঝাচ্ছে, সেটির মধ্যে দিয়ে আমাকে শিখে যাচ্ছে আমার প্রাইভেসি, আমার প্রাইভেট লাইফকে হ্যাম্পার করছে। এটি ক্ষতিকর কি করছে? এনি সর্ট অফ সেলিব্রিটি, এনি সর্ট অফ প্রতিভাবাদী যুবক, এনি সর্ট অফ মানে সৎপথে উপার্জিত মুদ্রাওয়ালা, এর দ্বারা হার্ট হতে পারে, ট্র্যাক হতে পারে। তো ভালো মন্দ সব কিছুগুলো আমি বলেছি। আসলে মূলত আমি ইচ্ছে করে রাশেদকে এই আমি শুরুতে বলে ফেলছি যে আমি ইচ্ছে করে এই সাবজেক্টটা নিলাম। আমি কঠিন সাবজেক্ট নিতে পছন্দ করি, কঠিনের ভালোবাসি, আমি সে কখনো করে ইনফাইন রবীন্দ্রনাথের আব্দুল কাদির লিখছেন, আব্দুল কাদিরও মৃত্যুসূত্রে লিখছেন রবীন্দ্রনাথের মানুষের সঙ্গে সে কখনো করে না। অ্যাকচুয়ালি আমি খুব চিন্তিত, মানে আমি শুরুতেই স্বীকার করছি আমি ল্যাকিং বিহাইন্ড, অ্যাবসলিউটলি ল্যাকিং বিহাইন্ড। আমি আইটি, কিন্তু আমি সাবজেক্টটা নিয়েছি সে অনুযায়ী হোমওয়ার্কটা করতে পারে। আমি ব্যক্তিগত বলি, আমি ফ্যামিলি ডিস্টার্ব, মানে আমার পরিবারের যে সমস্যা শিখ, এটা করোনা বিষয়ে, সেই জন্য তো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চট্টগ্রাম একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আগে বলি যে দুলাল ভাই যদি ডিসাইড করছে শুনে আগে বাংলা লোক আমি এখানে আসলাম। রাশেদকে সবাই রাশেদের কথা বলেন, কোনো দেখা কারণ অনেক আছে তাদের নাম আমি ইচ্ছে করে বলছি। আইমান অনেকক্ষণ ধরে ওখানে ও আমার মনে হচ্ছে আরেকজন কিশোর সিংহ। তো আমি আশ্চর্য পেয়েছি সবশেষে এটা বলে শেষ করছি, সুপ্রতিম বড়ুয়া একটি মহৎ কাজ করে সবার। আমি চিন্তা করে দেখলাম বিদ্যাসাগর একটা মিশন দিচ্ছে সুপ্রতিমের কাজটা, যে আমাদের মতো অধম অপ্রীতি অধমকে কেন এত প্রকাশ করেন। আমরা নিঃসন্দেহে ইচ এন্ড এভরি আমি মুখোশ করছি বলে আমার কর্মীদের করতে হচ্ছে না। তো আমরা এত পপুলার বা জনপ্রিয় আপনারা এখানে যারা শুনছেন, আমার মনে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ চট্টগ্রাম একাডেমির সদস্য শুনছেন। আচ্ছা, কোনো প্রশ্ন কি এসেছে? আসে না, আমরা প্রশ্ন না আসলেই আমি খুশি। আমি শেষ করতে চাই, আমি কমেন্ট করছি।
আপনি বলে যান। আচ্ছা, তো আমি শেষ করতে চাই। 50 মিনিট বলেছেন। হ্যাঁ, 50 মিনিট। না না, অত বেশি বলা উচিত নয়। হ্যাঁ, ঠিক আছে, 50 মিনিট বলেছেন আপনি অলরেডি শেষ। বলে ফেলেছি। ও ফাইন, না না না, আর বেশি বলা ঠিক হবে। আমি যেটি চাই সেটা হচ্ছে 1955 সালে মাঘে আমার জন্ম। আমার স্কুল জন্মটা 10 বলছিলাম 59-এর বন্যা করে দেখেছি। আপনারা লক্ষ্য করবেন আমার কবিতার মধ্যে আমি কেমন জানি বেহাল হয়ে যাই, আমি বিপর্যস্ত হয়ে যাই, আমি শেকড় অনেকের হই। এটা হচ্ছে মানুষের জীবনের একটি সিকিউর 1964 সালে আমরা 1967 সালে আমি নগরে আসি 17 ফেব্রুয়ারি, তখন সভাপতি বাবা, তখন 1967 সালে 17 ফেব্রুয়ারি যখন আমি ইউনিয়ন শহরে, এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে আমাদের সামনে রইল কি? আমাদের সামনে পাঠ রইল। মোহন ভাই আমার অনুষ্ঠানে একটা কথা বলছে, যেই ছেলে 72-এর পরে ক্যারিয়ার স্টার্ট করে, ওর স্বামী দুটোতে স্টার্ট করেছে, সেই ছেলে সাম্যবাদের জন্য দুলাল ভাইও ছিল। আমরা লড়েছি, পথে কাটিয়ে দিয়েছি। আমার সামনে অর্থাৎ 1967 সালের পরে রাজনীতির কড়াই যখন তপ্ত হয়েছে, তখন আমি স্বাভাবিকভাবে আমাকে দেশ কৃষ্ণ বিরোধী আন্দোলন, আমাদের এমএলএ এমপি থেকে আমরা কিশোর আপনার ক্যাম্পেইন 71 মুক্তিযোদ্ধা করেছেন। এরপর আমি যেহেতু আমরা চেয়েছিলাম পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, আমি সব পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটা বৈষম্যের কারণে আমরা সমাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বিপুল মেধাবী ছাত্রের যারা নিউক্লিয়াস ছাত্র, মানে স্বাধীনতার নিউক্লিয়াস, তাদের নিবন্ধ হওয়ার কারণে তাই এরপর দীর্ঘ সময় আমি লেখালেখি শুরু করি। দেয়ালিকা ইন্টারনেট করে আবুল হাসানের বইয়ের রাজা যায় রাজা আসে ফন্টে প্রাইভেট করে আমি কত কি করি, বস্তান লেখালেখি শুরু করেছি। আপনার লেখালেখির বিষয়টা আমার কাছে বড় কথা না। আমি পলিটিক্সে ছিলাম, পদে ছিলাম, এটা বড় কথা। আমি নিজে ব্যক্তিগত জীবন জীবিকার জন্য সংগঠন, এটা বড় কথা। আমি থিয়েটার করছি, এটা বড় কথা। সংস্কৃতি সংগঠন করছি, বড় কথা। আমি মানে পরবর্তী পর্যায়ে আমার জীবন জীবিকার জন্য এর পাশাপাশি আপনারা জানেন দীর্ঘ সময় চেম্বারে কাজ করেছি। চেম্বারে 30 বছর আমার স্কুল, অর্থাৎ আমি 16 বছর পড়েছি বিশ্ববিদ্যালয় কলেজ লাইব্রেরিতে, আমি 30 বছর পড়েছি চেম্বার, যার ফলে মালিক সাহেব বা রাশেদ বলতে পারে যে কঠিন বিষয়গুলো তাকে দিয়ে আমরা কাজ করি। আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। আমার প্রিয় বিষয় হচ্ছে উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন এবং যতগুলি আন্তর্জাতিক বিষয় অর্থনীতি আমি আমার সবচেয়ে সাহিত্যের চাইতে সবচেয়ে প্রিয় বিষয়। এখানে আমি রীতাদি কথা একটু বলি। রীতাদি ডাবল মাস্টার্স, আমি রীতাদি ফিলোসফি অ্যান্ড পল সায়েন্স, ঠিক আছে? আপনাদের এই আমার টিচার, আমার মেন্টর, আমার প্রণব লোকের সংস্কৃতি, আমি তাকে বলি যে আপনি সাহিত্য বলেন রোসমান, সাহিত্য বলতে সাহিত্য একাডেমিক ওটা ভালো লাগে। আমি সবচেয়ে মজা পাই এই ব্যতিক্রম বিষয়গুলো, যার ফলে এই কঠিন বিষয়টি নিয়েছি এটার মধ্যে। আর আমার 17টি বই হচ্ছে বালায়ের একটি বই বেরোচ্ছে, বালায়ের ইতিহাস আমি নাম, আর একটি গুরুভক্তির আগে বইটি রাশেদে এই প্রত্যেকটা লেখা ছাপিয়েছে। এবং এটা আমার 63টি বছর লেগেছে, আমার 63টি বছর লেগেছে একটি গদ্য শৈলীতে এসে। প্লিজ নোটিং প্রিয় দর্শক, আমাদের যারা কিঞ্চিত ভালোবাসা, আমার অনেক সময় লেগেছে একটি গদ্য শৈলীতে নিয়ে নাও আই এম ভেরি মাচ কনফিডেন্ট। আমি যে গদ্য লিখি এটা আমাকে রাশেদ একটা বলছে স্মার্ট গদ্য, আমি এটাতে আই এম ভেরি মাচ কনফিডেন্ট। আমি আমার কবিতার ব্যাপারে অত্যন্ত দুর্বল, নাজুক, লজ্জিত, কিন্তু এখন যে গদ্য শৈলী নির্মাণ করার জন্য আমার অনেক শক্তি সংগঠন। তো এটা হচ্ছে আমার নিজের হাতটা একটু কেটে দিলাম। আমি ভবিষ্যতে মুক্তিযুদ্ধের উপরে কাজ করতে চাই,
আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন দক্ষিণ চট্টগ্রামে আমি আমার এখানে যারা উপস্থিত আছেন এবং 160 জন যারা লিখিয়ে তাদের এনরোলমেন্ট করেছেন এবং চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠান লগ্ন থেকে পর্যন্ত চেয়ারম্যান মহাপরিচালক সকল সদস্যদের আমার শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা। সবশেষে বলব যে আমাদেরকে সব কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। অতিমারির সময় মাস্ক করুন, ভালো থাকুন, অন্তত বইয়ের সাথে একটি সংযোগ থাকলে আপনি তাপিত থাকবেন, আপনি সাহসী থাকবেন। সেই সাহসী মানুষের জন্য ওই মেনুরি পড়ুন বা আমাদের অ্যাকচুয়ালি পড়ুন। আমি মনে করি আমি একটি বই পড়েছিলাম বরিস বলে মানুষের একজন বিমান চালক ব্যাঙ্গরিতে পা হারিয়ে আবার রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে। তো আমি বই যারা পড়ে তাদেরকে কবি নাট্যকার এটাও বলি না, আমি তাদেরকে সাহসী মানুষ হিসেবে শ্রদ্ধা জানিয়ে আমার শেষ করছি। আমাকে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট কবি প্রবৃদ্ধি আমাদের অত্যন্ত প্রিয়জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক, চট্টগ্রাম চেম্বারের সাবেক সচিব। এত চমৎকার বললেন যে কখন এতটা সময় পার হয়ে গেছে আমরা মনে হয় কেউ বুঝতে পারি, তাই না? এবং আমি জানি আমাদের অনলাইন লাইভ যাচ্ছে, দেশের অবশ্যই দেশের বাইরে যারা দেখছেন তারা কোনো প্রশ্ন কি করে করবেন, আমরা তো সেই মন্ত্রের মতো সমস্তটাই শুনছিলাম। প্রশ্ন করার কথা হয়তো ভুলে গেছে। আমাদের ই-কমার্সের বই বিবরণ প্রত্যেকে বললেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আমাদের অনলাইন বই মেলা সকলের পক্ষ থেকে। আমরা সভাপতির কথা শুনবো, তবে তার আগে আমি বাংলা বইমেলার আহ্বায়ক কবি সাংবাদিক রাশেদ চৌধুরী দেখে নিচ্ছি। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। আসছি রাশেদ। ধন্যবাদ, বক্তব্য এটা দেওয়া দরকার, কারণ দীর্ঘ 1 ঘন্টা যিনি বক্তব্য রেখেছেন তার সম্পর্কে তিনি নিজে কিঞ্চিত বলেছেন, স্মার্ট বুক বলেছেন। আর নিজে কিন্তু স্মার্ট মানুষ, ব্যক্তিত্বে, পাণ্ডিত্যে, শিক্ষায়, গানে, চার দিক থেকে কবি উসমান অনুরূপ। তার অনেকগুলো বই আছে, আর আমাদের অনলাইনে যে অনলাইন বাংলা বই মেলায়, সেই বই মেলায় পাওয়া যাচ্ছে নাট্য চতুষ্টয়, এটা একটা বই। তার আরেকটা বই ব্যানারেও শোভা পাচ্ছে, যে বইয়ের প্রচ্ছদ, যেটা হচ্ছে গুরুদক্ষিণ। এই বইটি একেবারে সাম্প্রতিক একটা বই, প্রচুর বিক্রি হয়েছে, অনলাইনেও ভালো যাচ্ছে সেই বই। আরেকটা বই হচ্ছে ক্রমা ও লাবণ্যে, এটা হচ্ছে একটা সম্মাননা বই। কিছুদিন আগে প্রেস ক্লাবের যে বঙ্গবন্ধু মিলনায়তন, বঙ্গবন্ধু হলে একটা অনুষ্ঠান হলো, সেই সম্মাননা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। মনিরুল মনির এবং নাজমুল ইসলাম এটি সম্পাদনা করেছেন ক্রমা। তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। বিশেষত যে বিষয়ে তিনি কথা বলেছেন, ই-কমার্সে বই বিপণন, এইসব বিষয়। আমাদের যুগটা এখন তো তথ্য প্রযুক্তির যুগ। আজকের যিনি প্রধান সভাপতিত্ব করছেন তিনি ডক্টর বাইদুল করিম, তিনি বলছেন আমাদের এই সময়ে, বিশেষত করোনাকালীন সময়ে আমাদের বেশিরভাগই খরচ হয়েছে অনলাইনে। তিনি এখানে কী করেন, তিনি বাজার করেন, তিনি বিভিন্ন জায়গায় যে পড়াশোনা করেন, শিক্ষকতা থেকে শুরু করে
খাত এখন অনলাইন। যার কারণে আমি যখন উসমান ভাইকে বললাম আপনার বিষয়টা কী হতে পারে, তো একটু আনকমন চাই, তখন তিনি এই বিষয়টা সার্ভে করলেন, সাহায্য করলেন এবং আমাকে বললেন কমার্সে ওই বিষয়। এটা খুবই সাংঘাতিক একটা বিষয়। দ্বিতীয় 1 ঘন্টা তিনি কথা বললেন, বক্তব্য দিলেন। আমি প্রত্যাশা করবো এটা একটা লিখিত রূপ দেওয়া, এই বক্তৃতাটা যদি একটা লিখিত রূপ পায় তাহলে আমাদের পত্রিকায় আমরা থাকতে পারি এবং এটা একটা পরবর্তী গ্রন্থে ভালোভাবে এই লেখাটা স্থান পাবে বলে আমি মনে করি। ধন্যবাদ তাকে। আর ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের যে অধিবেশনের সভাপতি, বিশিষ্ট সমাজবিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর ওয়াহিদুল করিম বিভাগ। তিনি এত ভালো মানুষ, এত অসাধারণ মানুষ, সাধারণ চলাফেরা কিন্তু অসাধারণ মানুষ। এই অসাধারণ ব্যক্তিত্বের অধীনের তাকে যখন আমি আজকে শুরু করলাম, আপনি একটা বিষয়টা হচ্ছে ই-কমার্সে বই বিতরণ। এই অধিবেশনে সবাই তো সভাপতিত্ব করতে পারবেন না, আপনাকে একটু আমরা চাই সভাপতি হিসেবে আপনাকে সময় হবে, তুমি কোনো চিন্তা করো, সেই মানুষটার জন্যে আমার পরম শ্রদ্ধা, ভালোবাসা। আপনার হাত নিয়ে নিশ্চয় আমাদের বইমেলার আরেকজন কর্ণধার, আমাদের শিশু সাহিত্যের অন্যতম যোদ্ধা, ইউএস কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, শিশু সাহিত্যের প্রধান সচিব, তাকেও আমি ধন্যবাদ জানাই। সঞ্চালক রাজনীতি শিল্পী সাহস শিবু পাল এবং আজকে এসে সঞ্চালন করছে। আমার সামনে আমি দেখতে পাচ্ছি অনেকজনকেই একেবারে শুরুতেই যিনি এসেছেন, আমার ছোট বোন সৈয়দা সেলিনা আক্তার, সাহিত্যিক এসেছেন, চট্টগ্রাম একাডেমির পরিচালক এস.এম. আব্দুল আজিজ, তাকেও আমি ধন্যবাদ জানাই। এসেছেন অনুবাদক গল্পকার ফারজানা রহমান শিমু, তাকে ধন্যবাদ জানাই। পেছনে দেখতে পাচ্ছি বিশিষ্ট প্রাবন্ধিক কলাম লেখক, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন, তাকে ধন্যবাদ জানাই। এই মাত্র এসে পৌঁছেছেন বিশিষ্ট প্রাবন্ধিক শিশু সাহিত্যিক অধ্যাপক বাসুদেব ভাস্কর্য, তার পাশে আছে সাংবাদিক লেখক আরিফ রায়হান, এসেছেন কবি শিশু সাহিত্যিক ইসমাইল জসিম, পরে দেখতে পাই লেখক রফিকুদ্দিন আহমেদ খান, রফিক আহমদ খান, কে আবার দেখতে পাচ্ছি। তারপর এরপরে আমরা আরও কয়েকজনকে দেখতে পাই। মর্জিনা হক চৌধুরী কবি, করোনাকালীন সময়ে তার যে দুঃস্থ জীবন আমরা পত্রিকায় পেয়েছি, তার পরিবারের যে কয়েকজন, তার পরিবারের সেই নিজে এবং আরও কয়েকজন দুঃস্থ জীবন অতিক্রম করেছে। আমাদের দুজন ভাইকেও দেখতে পাচ্ছি, ভালো লাগছে। এম কামালউদ্দিন, আমাদের গত 2 দিন ধরে লাইভ দিচ্ছে কামালউদ্দিন, আমাদের একাডেমির পরিচালক। আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্মিলা চৌধুরী, তাকেও এসে পৌঁছেছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। অধ্যাপক শামসুদ্দিন শিশির, বিশিষ্ট প্রাবন্ধিক, তাকেও ধন্যবাদ জানাই। আলী প্রয়াস, যিনি অনুপম সেন স্যারের উপর একটা বড় ধরনের সংকলন উপহার দিয়েছেন আমাদেরকে, ধন্যবাদ জানাই। আমাদের বইমেলার মহাসচিব প্রাবন্ধিক নেসার আহমদকে ধন্যবাদ জানাই। আজকে উনি এসেছেন আমাদের প্রাবন্ধিক এবং বিশিষ্ট শিক্ষক কলামিস্ট ফারদৌসা রাজিনু, তাকে আমি ধন্যবাদ জানাই। কবি রেহানা মাহমুদের আজকে জন্মদিন উপলক্ষে তাকে আজকে শুভেচ্ছা জানাই, শুভ জন্মদিন জানাই তাকে। আমি ধন্যবাদ জানাই সুপ্রতিম বড়ুয়া তো আমাদের বইমেলা, অনলাইন বইমেলার যে প্রচারণা, সেই প্রচারণার অর্ধেক ভাগিদার, অর্ধেক না আরও বেশি মনে হয় আমাদের ইমানদার ঠিকই করেছেন, 70% প্রচারণা আমাদের সুপ্রতিম বড়ুয়া করেছেন। ওনারা এসে পৌঁছেছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের অধ্যাপক, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, কবি
হুসাইন কবি, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই সাংবাদিক, লেখক, শিশু সাহিত্যিক তসলিম খান, অনবরত পরিশ্রম করছেন, কষ্ট করছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের মেয়ে আইমান ও, সে তার মায়ের আয়োজিত ঢুকে সম্ভবত লাইভ দিচ্ছে। আইমান ও, তাকে আমি ধন্যবাদ জানাই। সুমন চক্রবর্তী, তাকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনে শিক্ষকের জন্য। আমাদের মেয়ে, ওর নাম কি? অরিত্রী চৌধুরী। তুমি তো কলকাতায় থাকবে, হ্যাঁ, শান্তিনিকেতনে থাকতো, সে পড়াশোনা করে এখন আসছে বাংলাদেশ, আমাদের এই মিলনে এখানে এসে পৌঁছেছে, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদটা হচ্ছে এই কয়েকজনের সামনে এখানে আসছে তাদের জন্য না, আমাদের এই অনুষ্ঠানটা অনেকেই দেখতে পাচ্ছে। 4, 5টা 6টা আইডি থেকে লাইভ যাচ্ছে, বাংলা অনলাইন বইমেলা থেকে লাইভ যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে লাইভ যাচ্ছে। ওরা দেখতে পাচ্ছে, দেখার কারণে তারা বুঝতে পারছে কীভাবে অনুষ্ঠানটা হচ্ছে, কীভাবে এটা ধারণ করা হচ্ছে এবং প্রচার করা হচ্ছে। বইয়ের বিবরণ কীভাবে হচ্ছে সেটা নিয়েও একটু কথা হচ্ছে। বই আসলে এমন এক বিষয়, আমাদের অনলাইনে এটা এখনো পর্যন্ত আমাদের অভিক ওসমান ভাই যিনি বক্তব্য রেখেছেন, তিনি বলছেন আমি একটু একটু করে শিখছি। এত কিছু বলার পরে, জানার পরে তারপরে তিনি বললেন আমি একটু একটু করে শিখছি। প্রযুক্তির বিষয়টা এমন, প্রতিনিয়ত শিখতে হয়, আপডেট হতে হয়, আপগ্রেড হতে হয়। এখন এমন অবস্থা আমাদের, আমরা একসঙ্গে কম্পিউটারে শিখতে পারতাম না, কম্পোজ করতে পারতাম না, কম্পিউটার ঘুরতেও পারতাম না। এখন আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, কম্পিউটার ছাড়া এখন লেখা হচ্ছে না। কোনো জায়গায় কোনো পত্রিকায় লেখা দিতে গেলে কম্পিউটারে দিতে হচ্ছে, মেলে দিতে হচ্ছে। তার মানে হচ্ছে প্রযুক্তি এখন জীবনের অংশ হয়ে গেছে। প্রযুক্তি এবং জীবন একে অপরের পরিপূরক হয়ে গেছে। এই জন্য এই দিকে আমাদের সেই জায়গায় আমাকে অনেকে প্রশ্ন করেছে এখন আমরা বই কীভাবে কিনি। ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে ঠিকানা জানিয়ে বিকাশ নাম্বার দিয়ে টাকা পেমেন্ট করে, এগুলো অনেকের কাছে ঝামেলা মনে হলেও আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। আমাদের কবি বিশ্বজিৎ চৌধুরী ঠিকই বলেছেন, আমাকে আমি যখন তাকে ফোন করি তখন তিনি বললেন এটা ধারণাটা নতুন, মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হবে। আস্তে আস্তে অভ্যস্ত হওয়া হলে তখন এটার উপর নির্ভর করে। যেমন আমরা এখন ডিসেম্বরে যে একটা বইমেলা হতো, ডিসেম্বরের বইমেলা, সশরীরের বইমেলাটা হচ্ছে। ফেব্রুয়ারির যে বইমেলা সেটা কতটুকু হবে সেটাও জানি, কারণ আমাদের যে করোনার যে সেকেন্ড সেটা এখন চলে যাচ্ছে। কী অবস্থা হবে এটাও বুঝতে পারছি। তাহলে আমাদেরকে পুরোপুরি অনলাইনের মধ্যে থাকতে হচ্ছে। তবে ওই জায়গায় যারা ক্লিক করে বই নেবেন তারা দিতে না পারলেও, নিতে না পারলেও, ফেসবুকে একজন আরেকজনের সাথে যে সংযুক্তি আছে ওখানে কিন্তু আপনি বলতে পারবেন। ফেসবুকে যেমন আমার ইনবক্সে, মেসেঞ্জারে এই বইয়ের অর্ডার দিতে পারি, তাহলে আমরা বইমেলা পরিষদকে সেই অর্ডারটা পৌঁছে দেবো। কারণ এই বইমেলা পরিষদ সেটা আসার ঠিকানায় আপনাদের বাসায় থেকে সেটা পৌঁছে দেবে। শুধু কোন বই আপনার দরকার সেটা আমাদের বইমেলা পরিষদের যেসব সদস্যরা আছে তাদের সবার যে কোনো সদস্যের মেসেঞ্জারে অথবা ইনবক্সে আপনারা এই বইয়ের অর্ডার দিতে পারেন। ওটা যদি ঝামেলা মনে হয়। আর 6টা থেকে 8টা পর্যন্ত আমাদের এই সার্ভার স্টেশন চট্টগ্রামে কাটেনি, যারা কাছাকাছি আছেন তাদের জন্য খোলা আছে। এইখানেও কিন্তু আমাদের এই বইগুলো এখানে সব নমুনা কবিতে আছে, রাখা আছে, কিন্তু অর্ডার দিলে আমরা এই বই এখান থেকেও আমরা তাদের কাছে আপনাদের বাসার ঠিকানায় আমরা পৌঁছে দিই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মাসব্যাপী অনলাইন বইমেলা মানে হচ্ছে আমাদের সাহিত্যের উৎসবে আমরা থাকি, উৎসবে থাকি। চারদিকে যত দুঃখ, যত কষ্ট, সেই কষ্ট, বেদনা, যন্ত্রণাকে নিয়ে একটা আনন্দময় পরিবেশে আমাদের থাকতে হবে। আনন্দময় পরিবেশ কেউ কীভাবে নেবে আনন্দ সেটা হচ্ছে তার নিজের বিষয়। আর আমরা যারা সাহিত্য চর্চা করি, লেখালেখি করি, আমাদের আনন্দটা হচ্ছে বই ভিত্তিক, বইয়ের সাথে থাকা। বই যত বেশি বইয়ের পাশাপাশি থাকবো, বইয়ের সঙ্গে থাকবো,
তত বেশি আমরা নিজেরাই আনন্দ থাকি এবং আনন্দ নিয়ে আমাদের জীবন এগিয়ে যাবে সেটা আমরা চাই। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে যিনি আজকের বক্তা এবং যিনি সভাপতি তার দুজনকে আবার কৃতজ্ঞতা, আপনারা সবাইকে কৃতজ্ঞতা জানাই। আগামী আরও যে 28-29 দিন আছে, এই কয়েকদিনে যদি আপনি আসেন তাহলে খুশি হবে। আগামীকাল এই সময় বলতে সন্ধ্যা 6টায় আমাদের সাভার স্টেশন খোলা হবে। 6টায় যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানের মূল বক্তা থাকবেন কবি, কথা সাহিত্যিক ও সাংবাদিক ওমর কায়সার, কবি, সাংবাদিক, সাহিত্যিক ওমর কায়সার। তিনি বলবেন কবিতা চর্চা নিয়ে, কবিতা আন্দোলন নিয়ে এবং তার যে লেখালেখি সেটা। আপনারা তার ভক্তরা এখানে এসে পৌঁছবেন সশরীরে অথবা লাইভ আপনারা অনলাইনে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অনলাইন বাংলা বইমেলার সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট কবি, শিশু সাহিত্যিক সাংবাদিক রাশাদ রফিকে। আমরা এবারে চলে যাব সরাসরি আমাদের আজকের আয়োজনের সভাপতির কাছে। আমাদের আজকের আয়োজনে সম্মানিত সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর, খ্যাতিমান শিক্ষাবিদ, আমাদের দেশের বরেণ্য সমাজ বিজ্ঞানী, বিশিষ্ট প্রাবন্ধিক প্রফেসর ডক্টর ওবায়দুল করিম। আমি করিম ভাইয়ের কথা শোনার জন্য খুব উদ্গ্রীব। আমরা গতির কথা বলছিলাম, সেই গতিময় আর একজন মানুষ কিন্তু ডক্টর ওবায়দুল করিম, এবং তিনি যখন বলেন আমাদের তার দিক থেকে চোখ ফেরানোর কোনো অবকাশ থাকে না। আসছেন ডক্টর ওবায়দুল করিম। এখন ডিসেম্বর মাস, বিজয় মাস। আমার স্বাধীন দেশের নাগরিক হিসাবে অস্তিত্ব নির্মাণে যারা আত্মাহুতি দিয়েছেন, 30 লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা, যারা আত্মসংগ্রাম হয়েছে মুক্তিযুদ্ধের সময়, যেসব যোদ্ধাদের ত্যাগ এবং প্রতিষ্ঠার বিনিময়ে আমার আজকের অস্তিত্ব, তাদেরকে শ্রদ্ধা সহ মাথা নত করে আমি স্মরণ করছি, যার ত্যাগ এবং প্রতীক্ষার মধ্য দিয়ে, যার জীবন বিসর্জনের মধ্য দিয়ে, যার নামে এই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার দিদি আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার আত্মার মাফে প্রথমেই বলে নিই, সামনে যারা আছেন সবাই সুধীজন, সবাই হচ্ছে বিদগ্ধ। সবাই যখন বিদগ্ধ হয় সবার নাম উচ্চারণ করা যায়। আমি সবাই নাম উচ্চারণ করব না, সবাইকে আমি ঠিকভাবে চিনি। মঞ্চে যারা আছেন তারা এত আপনজন, তাদের নাম উচ্চারণ না করলেও তারা কিছু মনে করবেন একটা কথা। সুতরাং আমি আমার বক্তব্য উপস্থাপন করবার চেষ্টা করি। আমি অভিদ ওসমান ভাইকে ধন্যবাদ জানাই, তিনি একটি চমকপ্রদ আলোচনার সূত্রপাত করেছেন। আমি সেই আলোচনাটাকেই যতটুকু সংক্ষেপে পারা যায় বিশ্লেষণপূর্বক তার শেষ সমাপ্তিটা টানবার চেষ্টা করি। তিনি বলেছেন ই কমার্স নিয়ে। কমার্সের আগে ই শব্দটাকে প্রিফিক্স করা হয়েছে, ই মানে ইলেকট্রনিক্স। কবি যখন যিনি কবিতা লিখবেন, প্রবন্ধ লিখবেন, তিনি যখন ই কমার্স নিয়ে আলোচনা করেন, সাধারণত বলা হয় যে এমিশন অথবা এলিমিনেশন অফ ইমোশন, কবিদের একটা ভাবাবেগ থাকে, সম্ভবত সেই ভাবাবেগটা শেষ হয়ে যায়। কথাটা বলছি এই জন্যে, আমরা যখন ই কমার্সের যুগে দাঁড়িয়েছি, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে দাঁড়িয়েছি, তখন আমাদের আবেগগুলো
আমাদের অ্যাফেকশনগুলো, আমাদের শ্রদ্ধাগুলো, তার যে ভাবাবেগ সেটা হারিয়ে ফেলছে। সেটিতে আমি পরে আসছি। প্রথমে ই কমার্সের বিষয়টা একটু খোলাসা করব। আমি সমাজ বিজ্ঞানের ছাত্র, একটা কথা বলি আমরা সবসময়। আপনারা সবাই জানেন যে অ্যারিস্টটল বলেছিলেন ম্যান ইজ এ পলিটিক্যাল এনিম্যাল। মানুষ রাজনৈতিক জীব, কারণ তার পরিবার আছে, তার রাষ্ট্র আছে, তার পার্লামেন্ট আছে, পৃথিবীর কোনো প্রাণী নেই। সো উই ক্যান ডিস্টিংগুইশ দ্য আদার এনিম্যালস দ্যাট উই হ্যাভ পলিটিক্স। আমরা সোশ্যোলজির ছাত্ররা বলি উই আর কালচারাল এনিম্যাল। আমরা মাটি পুড়িয়ে ইট তৈরি করতে পারি, গাছ কেটে ফার্নিচার তৈরি করতে পারি, আমরা আইন কানুন রীতিনীতি তৈরি করতে পারি। উই ক্যান ক্রিয়েট কালচার। সুতরাং আমরা কালচারাল, পৃথিবীর কোনো প্রাণী সেটা পারে না। কিন্তু অর্থশাস্ত্রে একটা কথা বলা হয় উই আর ইকোনমিক এনিম্যাল। আর কমার্সের যারা, তারা বলে উই আর কমার্শিয়াল এনিম্যাল। আমরা বাণিজ্য করতে পারি। পৃথিবীতে একমাত্র মানুষই বাণিজ্য। পৃথিবীর কোনো প্রাণী উৎপাদন করে না, তারা নেচার থেকে খাদ্য সংগ্রহ করে। মানুষ খাদ্য সংগ্রহ করে না, খাদ্য উৎপাদন করে। এবং তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে সেটা বিনিময় করে। অর্থাৎ উৎপাদন এবং বিনিময়, এই দুটো ছাড়া বাণিজ্য হয় না, কমার্স হয় না। সুতরাং উই ক্যান ডিস্টিংগুইশ উইথ আদার এনিম্যালস যে আমরা হচ্ছি কমার্শিয়াল এনিম্যাল, আমরা কমার্স করতে পারি। আমি শুধু একটি ছোট্ট উদাহরণ দিই। প্রতিদিন সকালবেলা আমার মা আমার জন্য নাস্তা তৈরি করে। আমরা বাঙালি যারা, আমরা সাধারণত পরোটা, ভাজি বা অন্য কিছু সকালে নাস্তা হিসেবে খাই। চিন্তা করে দেখুন তো, যে পরোটাটা বানানো হলো তার পেছনে আমার মায়ের শ্রম আছে। সেই শ্রমের অর্থমূল্য যদি নাও করি, কিন্তু এই আটাটা কিনতে হয়েছে, আমার বাবা কিনে নিয়ে এসেছে বাজার থেকে, সেখানে একটা বাণিজ্য হয়েছে। সে আটাটা গম থেকে পেশানো হয়েছে, পাউডার করা হয়েছে, সেখানে একটা বাণিজ্য হয়েছে। সেটা ধান ক্ষেত পেছনে সেটা চাষ করতে হয়েছে, প্ল্যান্টেশনে যেতে হয়েছে, সেখানে একটা বাণিজ্য হয়েছে। সিড, যে চারা সেটা আনতে হয়েছে, সেখানে বাণিজ্য হয়েছে। আমি সকালবেলা নাস্তা করছি, চিন্তার বাইরে কতগুলো বাণিজ্যের ফলে আমার সকালে নাস্তাটা হচ্ছে। সুতরাং বাণিজ্য হচ্ছে আমাদের সমাজের একেবারে চালিকা শক্তি। একেবারে পৃথিবীর এমন কোন সমাজ নেই যে দেশ যত উন্নত, বাণিজ্যের সে তত উন্নত। বাণিজ্য উন্নত হলেই আপনার দেশ উন্নত। আজকে বিজয় মাস, বঙ্গবন্ধুর কথা বলেছেন, 6 দফার কথা বিবেচনা করি। 6 দফার ভিতরে প্রতিটি দফায় বাণিজ্যের কথা আছে। যেমন 2 ইউনিট প্রথা বাতিল করতে হবে। 2 ইউনিট কি? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান 4টা সদস্য। কেন 2 ইউনিট বাতিল করতে হবে? পূর্ব পাকিস্তানের পাট বিক্রি করে যে অর্জন বৈদেশিক মুদ্রা, সেটা আমার এখানে বিনিয়োগ করতে হবে। সেই জন্য ফেডারেল রিজার্ভ ব্যাংকের কথা বলা হয়েছে, 2 মুদ্রার কথা বলা হয়েছে, অথবা সহজে বিনিময়যোগ্য একটা মুদ্রা। বাণিজ্যে আমাদেরকে আমাদের ফসল, আমাদের সম্পদকে তারা করাচি আর রাওয়ালপিন্ডি করে তুলবে, এটা তো হতে পারে না। বাণিজ্যের অসমতা দূরীকরণের উপর অনেকগুলো কথা বর্ণিত আছে 6 দফা। 11 দফাতেও তাই ছিল। আমি কথাগুলো বলছি বাণিজ্যের গুরুত্বটা বোঝার জন্য। সুতরাং আমাদের যে সমাজটা রোল করে, আমাদের সমাজটাকে গড়িয়ে গড়িয়ে সামনে এতদূর পর্যন্ত আসলে ই কমার্সের যুগে আসলাম, চতুর্থ বিপ্লবের যুগে আসলাম, তার একটা বড় কারণ হচ্ছে বাণিজ্যের সম্প্রসারণ এবং পরিবর্তন। বাণিজ্যের সম্প্রসারণ পরিবর্তন না হলে সমাজ আজকে এই পর্যায়ে আসবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলোনাইজ করেছে কেন ভারতকে? বাণিজ্যের জন্য। ভাস্কো ডা গামা যখন পশ্চিমে যায় কেন গিয়েছে? বাণিজ্যের জন্য। সুতরাং বাণিজ্য হচ্ছে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনের নিয়ন্ত্রক, নিয়ামক। আজকে যে ই কমার্সের কথা বলা হচ্ছে, প্রতিটা পরতে পরতে কিন্তু বাণিজ্য আছে। সে কথাটা আমি আসছি। যে কথা দিয়ে শুরু করছি ই কমার্স,
ইমোশন অফ আবেগ, আমি যেটা বলছি এলিমিনেশন অফ আবেগ, ইমোশনগুলো আস্তে আস্তে মনে হয় চলে যাচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখুন তো, আমরা আজকে ঘরবন্দি, আমরা কেউ ঘর থেকে বেরোচ্ছি না কোভিডের ভয়ে, কিন্তু এই ইলেকট্রনিক রেগুলেশন আপনাকে এমনিতে ঘরবন্দি করবে, ঘর থেকে বেরোতে হবে না। আজকের শিশুরা কিন্তু মাঠে যায় না, ফুটবল খেলে ভিডিও মাধ্যমে, ক্রিকেট খেলে ভিডিও মাধ্যমে। ঘরবন্দি হওয়ার যে উপায় তৈরি হয়েছে সেটা কিন্তু কোভিড আমাদেরকে আর ভালোভাবে ধাক্কা দিয়েছে। যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, সুতরাং কমার্সটাকে রোল করতে করতে আজকে প্রযুক্তি আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে আমাদেরকে আমাদের বাণিজ্যটাকে কমার্সের অন্তর্ভুক্ত করে দিল, ইলেকট্রনিক রেগুলেশন অন্তর্ভুক্ত করে দিল। সেই কথাটা বলবার জন্যই এখানে এত আলোচনা, কিন্তু তার অনেকগুলো দিক আছে। তার এডুকেশনের দিক আছে, তার বিনোদনের দিক আছে, তার অর্থনীতির দিক আছে, বাণিজ্যের দিক আছে। এই যে বাণিজ্যের কথাটা বলছি, অর্থনীতির দিক, এডুকেশনের দিক, আমরা কথায় কথা বলি বিদ্যা এখন বাণিজ্য হয়ে গেছে। তার অর্থটা কি? আমরা যেমন ক্রিকেট খেলা, আমি যদি ক্রিকেট খেলাটাকে বিনোদন, এটা একেবারে স্রেফ একটা বিনোদন। ইংল্যান্ডে যখন ক্রিকেট খেলাটা আবিষ্কার হয়, উদ্ভব ঘটে, শীত প্রধান দেশ, দুধ পোহানো দরকার, 5 দিন ধরে খেলতো তারা, দুধ পোহানোর জন্য। এক সময় সেটা টেস্ট ম্যাচ হলো, পরে ওয়ানডে ইন্টারন্যাশনাল হলো, তারপরে 2020 টি20। এখন ইট হ্যাজ বিকাম এ বিগ বিজনেস। খেয়াল করবেন, এটা এখন ব্যবসা ছাড়া, যে টেলিভিশনে দেখায় সে টাকা পয়সা আর্ন করে, যে খেলে সে আর্ন করে, তার পেশা। জুয়ারিরা জুয়া ধরে, সেখানে বাণিজ্য করছে। সো আমাদের সমাজের চারদিকে সবকিছু, উই হ্যাভ মেড এভরিথিং কমার্স। এমন একটা জিনিস নাই যেটা কমার্স হয় নাই। আমি নিশ্চিত করে বলতে পারি এমন একটা জিনিস, মায়ের ভালোবাসাকেও বাণিজ্যের রূপান্তরিত করার চেষ্টা আছে। সে কথা আমি পরে আর সময় থাকি। তাহলে আমি যে কথাটা বলেছি যে বাণিজ্য, এই যে আমরা টিভিতে খেলা দেখছি, এটাও এক ধরনের ই কমার্সেরই অংশ। কারণ ইলেকট্রনিক মিডিয়াকে ইউজ করে বাণিজ্যটা সফল হচ্ছে। সুতরাং আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি প্রযুক্তির উপর। প্রযুক্তি ছাড়া আমাদের উপায় নাই। আমরা পেছনে যেতে পারবো না, সামনেও যেতে পারবো না। আমি প্রযুক্তির গুরুত্বটা বোঝার জন্য আরেকটু যোগ করতে চাই। আপনারা সবাই জানেন আমাদের মানুষ বেড়ে যাচ্ছে। 2000 বছর আগে বন ছিল যে পরিমাণ, মানুষ ছিল এখন থেকে অনেক কম, মাত্র 50 কোটি। এখন 750 কোটি। বনের সংখ্যা কমেছে, মানুষের সংখ্যা বেড়েছে, বাঘের সংখ্যা কমেছে, হরিণের সংখ্যা কমেছে। কেন? মানুষের সংখ্যা বেড়েছে। এখন মানুষকে খাওয়ানো দরকার। এই ইনক্রিজড পপুলেশনকে ইউ হ্যাভ টু ফিড দেম। কিভাবে ফিড করবেন? সুতরাং আগে বড়ই ছিল ছোট, এখন বড়ই হয়েছে সাইজ বড়, কিন্তু টেস্ট। পেয়ারা ছিল ছোট, এখন পেয়ারা হয়েছে কাজি বলে, কেজি বলে, কিন্তু ইউ উইল গেট নো টেস্ট, কোনো স্বাদ পাবেন না। এই স্বাধীন জীবনের দিকে আমরা কিন্তু রওনা দিয়েছি। এই স্বাধীন জীবন কিন্তু আমাদের প্রযুক্তিও নিয়ে আসে। কোনো কিছুতে টেস্ট পাবেন না, টেস্ট পাওয়া যাবে না। কিন্তু এই থেকে পিছনে যাওয়ার কোনো উপায় নেই। কারণ ইনক্রিজ পপুলেশনকে খাওয়াবেন কি? তাদের বাড়িঘর দিতে হবে না, স্কুল কলেজ দিতে হবে না, তাদের খাওয়া দিতে হবে না। সুতরাং আই হ্যাভ টু ডিপেন্ড অন টেকনোলজি। প্রযুক্তির উপর আমাকে নির্ভর করতেই হবে, উপায় নেই। সুতরাং আমাকে সামনের দিকেই তাকাতে হবে। আমি একটা ট্র্যাপের মধ্যে আছি, ফাঁদের মধ্যে আছি। এই ফাঁদটা ভাঙবার কোনো উপায় আমার নাই, কিন্তু আমাকে সামনে যেতে হবে। সামনে যাওয়ার জন্য কি করছি? ডেভেলপমেন্ট। আগে চিৎকার করতাম ডেভেলপমেন্ট, এখন বলি সাস্টেনেবল।
আগে বলতাম আমি শব্দটা ভুলে গেছি, দেখ মনে পড়লে বলবো, আমরা নতুনভাবে আমরা কনফিগার করতে হচ্ছে আমাদের জীবনটাকে। আমরা বলি, রুশো বলেছিলেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ ইন চেইন। মানুষ জন্মায় স্বাধীনভাবে কিন্তু সে সবসময় শৃঙ্খল। তিনি ভূমিদাস কথাকে সামনে রেখে বলেছিলেন। আইনশাস্ত্রের লোকেরা বলেন যে হ্যাঁ আমরা তো আসলে শৃঙ্খলিত, প্রতি পদে পদে আমাকে আইন মানতে হয়। আমার দেশে যদি আইনের মতো হয় তাহলে কিন্তু আমাদের আইন মানতে হবে। আইনের দ্বারা শৃঙ্খলিত আমার জীবন, আর এখন প্রযুক্তির দ্বারা শৃঙ্খলিত আমার জীবন। প্রযুক্তির ব্যবহার ছাড়া আমি কোনো কাজ সম্পন্ন করতে পারি, কোনো কাজই হবে না আমার। লিখবো, কলম লাগবে, কথা বলবো, মাইক্রোফোন লাগবে। সুতরাং আমি প্রযুক্তির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সেই প্রযুক্তির চলতে চলতে একটা মুহূর্তে এসে আমি ইলেকট্রনিক রেভলিউশনের উপরে, ইলেকট্রনিক রেভলিউশন যে যুগটা চলছে, ফোর্থ রেভলিউশন বলা, সেই যুগে প্রবেশ করলাম। সেই যুগের বৈশিষ্ট্যটা কি? এভরিথিং শুড বি ডান ইউজিং দ্য ইলেকট্রনিক্স, ফ্লো অফ ইলেকট্রনিক্স। ইলেকট্রন ব্যবহার করে করতে হবে, এছাড়া উপায় নেই। এটা কি করলো? এটা কিছু পরিবর্তন ঘটালো আমাদের মধ্যে। সেই পরিবর্তনের কথা কিছুটা অধিবেশন ভাই বলে গেছেন। একটা সহজ উদাহরণ দিয়ে বলি, আমাদের রিলেশনশিপগুলো, আপনারা যারা মিডিয়ার লোক আছেন তারা আরো ভালো জানবেন। ব্রডকাস্ট মিডিয়া একটা সিম্পল জায়গা থেকে ব্রডকাস্ট হয়, লক্ষ লক্ষ লোক তা শুনে বা দেখে। যেমন টিভি একটা ব্রডকাস্ট মিডিয়া, রেডিও একটা ব্রডকাস্ট মিডিয়া। কিন্তু ফোন, যেটা ওয়েব ফোন, তারের মাধ্যমে হয়, সেটা ব্রডকাস্টিং মিডিয়া না, কারণ পার্সন টু পার্সন কমিউনিকেশন হচ্ছে। কিন্তু এই ফোনটা, যেই ফোন আমরা ব্যবহার করি, স্মার্টফোন বলি, এটা বিকাম এ ব্রডকাস্টিং মিডিয়া। ফেসবুক ইজ এ ব্রডকাস্টিং মিডিয়া। এটা শুধু পার্সন টু পার্সন রিলেশনশিপ বা কমিউনিকেশন তৈরি করবার জন্য হাজার হাজার মানুষের সঙ্গে আপনি একটা টাইম করতে পারেন। চিন্তা করে দেখেন, আমি ট্রাম্প আমার বন্ধু হতে পারে, বাইডেন আমার বন্ধু হতে পারে। 30 বছর আগে ক্যান আই থিঙ্ক অফ ইট? কখনো চিন্তা করতে পারে। রিলেশনশিপটা কোথায় যাচ্ছে? সামাজিক সম্পর্কটা কোথায় যাচ্ছে? আমি যখন এয়ারপোর্টে যেতাম, দেখতাম কান্নার রোগ। আমার মানে হোসেন কবিরের এই ধরনের অভিজ্ঞতা থাকবার কথা। কান্নার রোগ, মা বাবা সবাই কাঁদছে, ছেলেটা চলে যাচ্ছে। মোবাইল ফোন ছিল না, টিভি ছিল না। সেই ছেলে যে 1 মাস পরে চিঠি দিবে, 1 মাস পরে আসবে, তার উত্তর দিলে 1 মাস পরে যাবে। এর মধ্যে তার কি হলো আমরা কেউ বুঝে যাবো। এখন এয়ারপোর্টে কেউ কাঁদে না, কাঁদে না, কারণ জানে কিছুক্ষণ পরে 8 ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা পরে সে একটা ফোন করবে, ভিডিও কনফারেন্স করবে। সুতরাং মানুষের ইমোশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবেগ চেঞ্জ হয়ে যাচ্ছে, আবেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে কোভিডের কারণে হ্যান্ডশেক করতে পারি না, হোসেন চৌধুরীর সঙ্গে প্রায় 6 মাস পরে দেখা হতো, তার সঙ্গে আমি হাত মেলাতে পারবো। হাত মেলানোর মধ্যে যে একটা ইমোশন তৈরি হয়, সাইকোলজি বলে, যে আবেগটা তৈরি হয়, সে আবেগটা পৃথিবীর কোনো ইলেকট্রনিক্স মিডিয়া না। এই যে ইমোশনস গুলো disappearing from our society, এটা ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আমি এই জন্য বললাম, কবিও শেষ পর্যন্ত ই কমার্স নিয়ে আলোচনা শুরু করেছে। তার আবেগ বোধহয় শেষ হয়ে যাচ্ছে মনে হয়। যাই হোক, আমি আস্তে আস্তে ওয়াইন্ড আপ করার চেষ্টা করবো, কারণ বেশি আলোচনা হয়েছে। তাহলে আমাদের যে সমাজটা, এই সমাজে শুধুমাত্র প্রযুক্তির যে প্রয়োগ হচ্ছে তা না, এটা আমাদের ওয়ে অফ লাইফটাকে চেঞ্জ করে দিচ্ছে, আমাদের রিলেশনশিপগুলোকে চেঞ্জ করে দিচ্ছে, আমাদের ইমোশনসগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। এবং শুধু তাই নয়, এখানে বলা হয়েছে যে এই টেকনোলজি ব্যবহার করে কিছু অপরাধও হচ্ছে। আমি দুটো দিকে সংক্ষেপে আলোচনা করে শেষ করব।
প্রথমত ই কমার্সের যে কথা যদি বলি তাহলে আমি প্রথমেই বললাম যে উৎপাদন এবং তার বন্টন। আচ্ছা চিন্তা করে দেখুন তো, এখন তো অনলাইন শপিং হয়। আমি নিশ্চিতভাবে বলতে যারা অনলাইন শপিং করেছে যে জিনিসের জন্য অর্ডার দিয়েছে সেটা পান নাই, নিশ্চয়ই পাবেন না। কেন পাবেন না? কারণ বাস্তবতা হচ্ছে এই, আমি জীবনও আমি বোধহয় 4-5 বছর আগে আমেরিকায় গিয়েছি, তার আগে কখনো যাইনি না। বলছি আমার ধারণা ছিল আমেরিকার ছবি দেখেছি, কি সুন্দর দেশ প্রাকৃতিকভাবে, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখলাম বাংলাদেশের মতো কিছু অনেক জায়গা আছে যেগুলো আমাদের চলবে। তাহলে এত সুন্দর কিভাবে মনে হলো? ইমেজ। একটা দেশকে ইমেজ দিয়ে, ছবি দিয়ে তাকে রাঙিয়ে তোলা যায়। অস্ট্রেলিয়া এত সুন্দর দেশ, নিউজিল্যান্ড এত সুন্দর দেশ, ছবির কারণে, তার প্রকৃতির কারণে। তার প্রকৃতি আমার দেশেও আছে। কক্সবাজারের প্রকৃতি কোন অবস্থাতে অস্ট্রেলিয়া বলে, বালি বলে, ইন্দোনেশিয়া বলে, থাইল্যান্ড বলে তার চেয়ে খারাপ নয়। কিন্তু ছবি এবং তার প্রমোশন, বাণিজ্যের প্রমোশন তাকে গ্লোরিফাই করেছে। আমরা পারি নাই। আমি কথা বলছি, দেখেন কিভাবে আমাদের ধারণাগুলো চেঞ্জ হচ্ছে। মনে করো এই যে অনলাইন শপিংটা চালু হলো, আজ থেকে 20 বছর আগে যখন আম কিনতে যেতাম, আম যিনি বিক্রি করতেন একটা টুকরো কেটে রাখতেন, বলে যে আমরা খেয়ে দেয়। আমি যখন জিভে লাগাতাম, যখন দেখতাম যে মিষ্টি, বলতাম যে আমাকে পুরো ঝুড়ি দেন, আর যদি একটু টক বলতাম যে আমি নেব না। আমার যে আচরণের এক্সপোজিশন বেসড অন মার্কেটিং, এটা কিন্তু ই কমার্সে পাবেন না। ই কমার্সে আমের অর্ডার দিবেন, ওই আম টক না মিষ্টি আপনি জানবেন। হ্যাঁ, তবে প্রযুক্তি কি বলছে? প্রযুক্তি এর একটা সমাধান দিচ্ছে। কিরকম? যে আপনি ভবিষ্যতে যখন আম কিনবেন, আমের রং শুধু দেখবেন তা নয়, সাথে সাথে আপনি গন্ধটাও পাবেন, যেটাকে অনেক সময় বলা হয় সেকেন্ড ডি, থার্ড ডি, ফোর্থ ডি, ফিফথ ডি, 5 মানে ডাইমেনশন, কত ডাইমেনশন যোগ করা যায়। কিন্তু এই গন্ধ পাওয়ার পরেও যে আপনি পোকাযুক্ত আম পাবেন না, সেটা নিশ্চিত। সুতরাং ইলেকট্রনিক কমার্সের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের পুরনো বাণিজ্যের ধারণাগুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। এই পাল্টানোর মধ্য দিয়ে আমাদের কিন্তু এক ধরনের অ্যাডাপ্টেশন হয়ে যাচ্ছে। সেই অ্যাডাপ্টেশনের কথাটাই বলবো, বলে শেষ করার চেষ্টা করছি। কারণ আমি জানি যে সবাই শ্রান্ত, পরিশ্রান্ত, বেশি সময় নিতে চাচ্ছি। এই যে ই কমার্সের একটা বই, আজকে বই মেলা হচ্ছে, বই সম্পর্কে আমরা জানি, আমি আমার ছেলেকেও বলি তার পড়ার অভ্যাস, কথাটা ভুল বললাম, পড়ার অভ্যাস আছে ট্যাবলেটে অথবা ল্যাপটপে অথবা স্মার্টফোন, বই পড়ে সেটা। এখন প্রশ্নটা হচ্ছে, সে কি আমার থেকে কম জানে? যদি কম না জানে তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কন্ডিশন, লাইফটা, প্রত্যেকটা মানুষের লাইফ কন্ডিশন। আপনাদের রিফ্লেক্স কন্ডিশন, লাইফের কন্ডিশন। আমি মাছ ভাত খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, খাওয়ার দেশ, মাছ পাওয়া যায়। ফিশ হ্যাজ বিকাম স্টেপল ফুড, আমার প্রধান খাদ্য হয়ে গেছে। আমার কৃষি, আমার ধান উৎপাদন হয়, কৃষক চাল উৎপাদন করে, চাল হ্যাজ বিকাম স্টেপল ফুড। প্রকৃতি কিভাবে আমাকে কন্ডিশন করে দিয়েছে। আমি বিদেশে গেলে 1 দিন 2 দিন বার্গার খাই, 3 দিনের দিন বাঙালি রেস্টুরেন্ট কোথায় আছে? কেন? লাইফ হ্যাজ বিন কন্ডিশন, সত্যায়িত হয়ে গেছে সেজন্য। ঠিক তেমনি আমরা যারা বই পড়তে অভ্যস্ত, বই পড়তাম, তাদের কাছে যখন এই ছবি, যেমন বড় পর্দা সিনেমা দেখতে দেখতে যখন টিভি আসে, টিভি অনেকে দেখতো না, আর টিভিতে ছোট পর্দা দেখতো, কিন্তু এখন টিভি দেখতে অভ্যস্ত হয়ে গেছে।
তারপরে যখন স্মার্টফোন আসলো 6 ইঞ্চের একটা স্ক্রিনের মধ্যে ছবি দেখা, তখন ভাবতাম যে এটা তো সম্ভব না, 2 চোখের দূরত্বই তো 6 ইঞ্চের বেশি, আমি কিভাবে এটার সঙ্গে অ্যাডজাস্ট করব? কিন্তু অ্যাডজাস্ট এই প্রজন্ম অ্যাডজাস্ট করে। সুতরাং লাইফটা কন্ডিশন হয়ে যায় সামাজিক পরিপার্শ্বের দ্বারা, ভৌগোলিক পরিপার্শ্বের দ্বারা। এই থেকে কোনো লোকই মুক্ত হওয়া সম্ভব না। সেই জন্য ই কমার্স যখন আসছে, বইয়ের কথা যখন আসছে, এখন আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি, সবসময় উদাহরণ দেওয়ার চেষ্টা করি। নিউজেট বলে একটা পত্রিকা ছিল আমেরিকা, খুব নাম করা পত্রিকা, টাইমের। ওটা কিন্তু এখন হার্ড কপি বের হয়, শুধু ইলেকট্রনিক। এবং শুধু তাই নয়, কিছুদিন পরে টাইমও বন্ধ হয়ে যায়, শুধু ইলেকট্রনিক কপি বের হয়। মজার ব্যাপারটা হচ্ছে এই যে প্রথম আলো দেখি আমরা, প্রথম আলো কিন্তু এখন বাংলা পত্রিকা না, এটা ইংরেজি পত্রিকা, আপনারা জানেন কি যাই, এটা কিন্তু এখন ইংরেজিতেও বের হয়। কেন বের হয়? ই কমার্স। কারণ এটা বিদেশে যাবে, বিজ্ঞাপন না থাকলে এটা বেচা হবে, তো দেখতে হবে, সেই জন্য বিজ্ঞাপন থাকে। দেখবেন প্রথম আলোর আমেরিকান এডিশন যেটা, এবং ইংরেজি এডিশনের ভিতরে প্রচুর অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউএসএ, নিউজিল্যান্ড, বিভিন্ন দেশের বিজ্ঞাপন থাকে। সংবাদ ডিসিমিনেশন প্রধান উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য, প্রধান উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য। তো আমি কথাটা বলছি এই জন্য, এখন এটা কি খারাপ না ভালো? আমি খারাপ কেন বলবো? as long as I am getting some information, এটা খারাপ হবে কেন? খারাপ করার তো প্রশ্নই আসে। বরং অনেক ক্ষেত্রে আমি বিনা পয়সায় নামমাত্র মূল্যে আমি ইনফরমেশনগুলো পাচ্ছি। তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা না, অসুবিধা অন্য জায়গায়, সেটা আমি পরে বলছি যদি সময় থাকে। পত্রিকাগুলো এই যে কিছুক্ষণ আগে বললাম, নেটওয়ার্কিংটা সারা পৃথিবীতে। আমি নিজে ঢাকার পত্রিকা আমি খুব কম লিখি, যা লিখি রাশেদ্র আর আমার আরেকজন আছে যাও, তাদের ঢাকা থেকে লিখতাম, খুব কম লিখি। কিন্তু যা কিছু লিখতাম তার কিছু অংশ মাঝে মাঝে ভোরের কাগজ এবং প্রথম আলো বহু আগে বের হয়েছে, পরে আমি ওদিকে পাঠাই না, কারণ পরে 1 মাস 1.5 মাস 2 মাস ওই লেখার আবেদনটা হারিয়ে যায়। কিন্তু ই কমার্স, ইলেকট্রনিক অপরচুনিটি আমাকে একটা সুযোগ করে দিয়েছে। সেই সুযোগটা হচ্ছে, আমি যদি আজাদিতেও লিখি, এটা সান ফ্রান্সিসকো পৌঁছে যাবে। আমি যদি পূর্বকোণেও লিখি, সেটাও একইভাবে প্রথম আলোর মতোই, ভোরের কাগজের মতোই, একই সময়ে বা আগেও হতে পারে আমেরিকার পৌঁছে। সুতরাং এই যে অপরচুনিটি তৈরি করলো টেকনোলজি, সেই সুযোগটা আমি হারাবো কেন? সেই সুযোগটা তো আমাকে ব্যবহার করতেই হবে। এবং শুধু তাই নয়, সেই সুযোগটা কি করে দিচ্ছে? সেই সুযোগটা আমরা যারা লেখালেখি করি বা যারা লেখালেখি করেন, তাতে এক্সপোজিশন একটা সুযোগ করে দিয়েছে। আমি ছোটবেলায় শুনতাম যে একটা কবিতা পাঠালে নাকি কিছু কবিতার চিঠির সঙ্গে নাকি টাকাও লিখে দিতে হয়, টাকা না দিলে নাকি লেখা। এটা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। কিন্তু বাস্তবতা, যেমন আজকে ফেসবুক হচ্ছে একটা দেয়াল পত্রিকা, দেয়াল পত্রিকাও এডিট হয়, কিন্তু ফেসবুকে কোনো এডিট হয়, যার ফলে সবাই নিচ্ছে। এই লেখার মধ্যে কাঁচা, এই লেখার মধ্যে অনেক সৃজনশীল নয় এমন অনেক কন্টেন্টও থাকে। জাল যখন পুকুরে ফেলা হয়, একমাত্র কাঙ্ক্ষিত মাছ ছাড়া সবগুলো পুকুরে ফেলে দেওয়া হয়। পাঠক হিসেবে, গ্রাহক হিসেবে আমাদেরও তাই করতে হবে। এই চারদিকে যদি একটু চোখ কান খোলা রেখে দেখেন, অনেক অসামাজিক কাজ হয়। আমরা চোখ বন্ধ করে থাকি বলে সব চোখ হয়, কান দিয়ে শুনতে চাই না বলে কানে শুনি, ঠিক তেমনি হতে হবে আমরা। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, বইয়ের কথা, আমরা কন্ডিশন হয়ে গেছি।
আজ থেকে ১,৫০০ বছর আগে পাথরে লিখত। এখন আমাদের পাথরে কোনো লেখা পড়তে বলে কি আমি পড়তে পারবো? পারবো না। কারণ আমার লাইফটা ঊনবিংশ বিংশ শতকের প্রযুক্তি দ্বারা সবটাই কন্ডিশন। ঠিক তেমনি একবিংশ শতকের শেষ দিকে ৫০-এর পরে যে সমাজটা তৈরি হবে, তখন তার সমাজের চিত্রটা আমি কল্পনা করতে পারি না। তখন সেখানে অবসলেট, কারণ ওই প্রযুক্তির সঙ্গে যদি আমি খাপ খাইয়ে চলতে না পারি, আমার জীবন ব্যবস্থা চলবে, আমার অর্থনীতি চলবে, আমার সামাজিক ব্যবস্থা চলবে, সেটা তার সঙ্গে আমার খাপ খাইয়ে নিতে হবে। এই অ্যাডাপ্টেশন প্রসেসটা যদি জারি থাকে তাহলে আমাদের বেনিফিট। এখন প্রত্যেকটা বইয়ে ইলেকট্রনিক ভার্সন, সেই ইলেকট্রনিক ভার্সন সিডি ফরম্যাটে থাকতে পারে অথবা এসডি কার্ডে থাকতে পারে, কিন্তু ইলেকট্রনিক একটা ফরম্যাট থাকবে। ইলেকট্রনিক ফরম্যাট কেন বেশি দরকার? বইয়ের লংজিভিটি আর ইলেকট্রনিক ফরম্যাটের লংজিভিটি অনেক পার্থক্য আছে। হ্যাঁ, ইলেকট্রনিক ফরম্যাটে একটা সিডিও নষ্ট হয়, তার ট্র্যাক নষ্ট হয়ে গেলে আপনি পড়তে পারবেন না, হারিয়ে যাবে ডকুমেন্টসটা। সেই জন্য টেকনোলজি এখন আপনারা শুনেছেন সে ব্লক চেইন। ব্লক চেইনটা হচ্ছে আমি যে ব্যাংকে 20 বছর আগে যে 1 টাকা জমা দিয়েছি সেটাও রেকর্ডেড থাকবে যতদিন সভ্যতা থাকে। নোবডি ক্যান ফিল ইট। যিনি তৈরি করলেন সফটওয়্যারটা তিনিও পারবেন না। ব্লক চেইন টেকনোলজি ব্যাংকগুলো সেটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে। তাহলে আপনি যে বইটা রচনা করলেন তার ইলেকট্রনিক ফরম্যাট যদি না থাকে, ক্লাউডে যদি আপনি সেটাকে রাখতে না পারেন, তাহলে আপনার লেখা হারিয়ে যাবে, আপনার কন্টেন্ট থাকবে না। সুতরাং টু পারপেচুয়েট ইউর কন্টেন্ট আপনাকে ইলেকট্রনিক ডিভাইসের ব্যবস্থা হওয়া ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। সেই জন্য আমাদের ইলেকট্রনিক ডিভাইসের উপরে ডিপেন্ডেন্সি আস্তে আস্তে বাড়ছে, আমাদেরকে তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং আরেকটা বিষয় বলি, ভাষাগত পার্থক্য। আমি ভাষা নিয়ে আমাদের সেটা বলে শেষ করব। ভাষাগত পার্থক্যটা কমে আসছে। কেন কমে আসছে? আপনি এখন আপনার মাইক্রোফোনে যদি গুগল ট্রান্সলেট ইউজ করেন, আপনি বাংলায় বলবেন, ইংরেজিতে ট্রান্সলেট করবেন, জাস্ট ইউ হ্যাভ অনলি টু স্পিক, তার ইংরেজিতে রূপান্তর করবেন। তার মানে হচ্ছে যোগাযোগ কেন দরকার? ভাষা তো এমনি না, ভাষা হচ্ছে মানুষের সমাজের বাণিজ্যটাকে দৃঢ় করবে। বাণিজ্য যদি একমাত্র নিয়ন্ত্রণ হয়, মূল নিয়ন্ত্রণ। কোনো ভাষা ছাড়া তো বাণিজ্য হয় না, চিঠি লিখতে হয়, কমিউনিকেট করতে হয়, ভাষার দরকার। চীনাদের সঙ্গে আপনি বাণিজ্য করবেন কোন উপায়? ওরা বাংলা জানে না, ইংরেজি জানে না। আপনার কাছে স্মার্টফোন আছে, টেকনোলজি সেই কাজটা করে। তো এই যে সুযোগগুলো আমাদের বাণিজ্যিক চেহারাটাও বদলে যাচ্ছে, বাণিজ্যিক চেহারাটাও আমাদের বদলে যাচ্ছে। এবং আমি শেষ করবো, আমি আর বিশেষ সময় নিব না, কারণ অনেক আপনার সময় পরিশ্রম। আমি একটা কথা বলি, শেষ করব। এই কথাটা আমি প্রায় বলার চেষ্টা করি। সামনে আমাদের ডিসেম্বর শেষ হবে, বিজয়ের মাস, জানুয়ারি ফেব্রুয়ারিতে ভাষার মাস। আমি ভাষার কথা বলে শেষ করব। ভাষার গুরুত্বটা কি? আমরা জানি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা আনন্দ, বাংলা ভাষার একটি দিনকে সারা পৃথিবীর মানুষ এখন স্মরণ করে, আমাদের আত্মাহুতিকে তারা স্মরণ করে। কিন্তু সঙ্গে সঙ্গে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউনেস্কো যখন বললো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, কেন বলল? কারণটা কি? কারণ হচ্ছে তারা বলছে যে পৃথিবীতে অনেক ছোট বড় জাতি আছে, প্রত্যেক জাতির ভাষা আছে, এবং ভাষা দিয়ে তারা ভাব বিনিময় করে, তাদের সমাজটা গঠিত হয়, বাণিজ্যটা সংগঠিত হয়। একটা ভাষা যদি হারিয়ে যায়, তাহলে সেই সমাজের সংস্কৃতি, বিজ্ঞান চর্চা, ইন্ডিজিনাস মিডিং সব হারিয়ে যায়। এখনো ক্যান্সারকে পরাভূত করতে পারিনি। কে জানে প্যাসিফিক ওশনে একটা এথনিক মাইনরিটি, যাদের সংখ্যা এখন 500-এর বেশি নাম জনসংখ্যা, তাদের ভাষায় তাদের যে ইন্ডিজিনাস মেডিসিন প্র্যাকটিস করে,
ক্যান্সারের ওষুধটা লুকিয়ে আছে, সেটা যদি আবিষ্কৃত হয়, দ্য হোল ম্যানকাইন্ড উইল জাস্ট বেনিফিট। তাহলে আমি ওই ভাষাটাকে রক্ষা করতে প্রিজার্ভ করতে ফর দ্য সেক অফ মাইসেলফ, ফর দ্য সেক অফ দ্য সিভিলাইজেশন। সিভিলাইজেশন ইজ সুতরাং পৃথিবীর কোনো ভাষাকে হারাতে দেওয়া যাবে না, সংস্কৃতিকে হারাতে দেওয়া যাবে না। জাতিসংঘের ইউনেস্কো এই জন্যই বলছে বাংলা ভাষাকে আমরা সম্মানিত, আমরা আনন্দিত, গর্বিত, কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে আমার ভাষাকে জন্য আমি গর্ব অনুভব করবার সাথে সাথে ছোট ছোট জাতি, উপজাতি, এথনিক মাইনরিটি ভাষা আমার জন্য। এবং এই জন্য করা হলো কি, এই জন্য দেখা গেল, আমি শেষ করছি, দেখা গেল যে কম্পিউটার যখন আবিষ্কার হয়, আপনারা যেখানে যারা আছেন কম্পিউটার সম্পর্কে বেশি ধারণা আছে তারা আপনি জানবেন, কম্পিউটার যখন আবিষ্কার হয়, কম্পিউটার আপনারা জানেন ইংরেজি অক্ষর 26টা, A B C থেকে Z পর্যন্ত। ASCII কোড মানে আপনার কম্পিউটারের সঙ্গে যে আমি কথা বলি, এটা কিন্তু ইংরেজি ভাষায় বা বাংলা ভাষায় কথা বলি না। আমি যখন কথা বলি সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হয়। কম্পিউটার আমি যখন প্রিন্ট কমান্ড দিই, প্রিন্ট বুঝে না সে কত 0 1 1 1 0 0 1 ইত্যাদি বুঝে, যেটাকে বলা হয় বাইনারি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটা বুঝছে আর কিছু বুঝে। এই বাইনারি ল্যাঙ্গুয়েজ আমেরিকানরা যখন কম্পিউটার আবিষ্কার করে, কম্পিউটার মানে তো শুধু মনিটর না, শুধু কিবোর্ড না, শুধু প্রিন্টার না, সাথে সাথে সফটওয়্যার। কম্পিউটার ইজ এ কম্বিনেশন অফ সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার। সফটওয়্যার মেক্স হার্ডওয়্যার অপারেট। সুতরাং সফটওয়্যারও লাগে। এখন সফটওয়্যার তারা কীভাবে তৈরি করলো? তারা সফটওয়্যার তৈরি করলো 8 বিটের কোডে। আমি একটু কঠিন জিনিস, সেটা আমি সহজ কথাই বলি। আপনারা যে যারা মোবাইল ফোন ইউজ করেন তাদের দেখবেন স্ক্র্যাচ কার্ডে 13 ডিজিট বা 14 ডিজিট থাকে। এখন প্রশ্ন হচ্ছে 13 ডিজিট করে 4 ডিজিট থাকতে পারতো, 5 ডিজিট থাকতে পারতো, 13 ডিজিট কেন থাকে? কারণ 13 ডিজিট থাকলে ওটা লক্ষ লক্ষ বার ওটা কম্বিনেশন হয়, যেটা একজন একবার দুইবার তিনবার করে লক হয়ে যায়, আপনি হ্যাক করতে পারবেন এই ডিজিটটা। কিন্তু 4 ডিজিট হলে 4 টু দ্য পাওয়ার 2, 4 দুগুণ 8 বার করা যায়। 8 বার একটা লোক 8 বার চেষ্টা করলে হয়ে যায়। সিকিউরিটিকে স্ট্রং করার জন্য ডিজিটের সংখ্যা বাড়ানো। এখন আমেরিকানরা করলো কি 8 ডিজিটে করলো। 8 ডিজিট করলে অসুবিধাটা কোথায়? 8 ডিজিটে আপনারা জানেন 26টা অক্ষর ইংরেজি, কমা, সেমিকোলন, তারপরে প্রশ্ন, কোশ্চেন মার্ক ইত্যাদি মিলে আরো কিছু খালি থাকে। এখন সারা পৃথিবীতে ইংরেজি দিয়ে কথা বলে সব মানুষ। চীনা ভাষায় 4000-এর উপরে অক্ষর আছে, পিক্টোগ্রাফ আছে, হিন্দি আছে, বাংলা আছে, উর্দু আছে, তামিল আছে, রাশিয়ান আছে। এই ভাষাগুলো তাহলে তো কোডিং করা যায়। তখন আমাদের মতো দেশগুলো ইউনেস্কোতে, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ভোট আমাদের কথা থাকে না, কারণ তাদের 5টা দেশ যা মনে করে তাই হবে। কিন্তু ইউনেস্কোতে সবার সমান, ফলে ভোট দিয়ে তারা বললো যে 8 বিটের কোডিং সিস্টেম শুড বি চেঞ্জ। কেন চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে টু প্রটেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ কালচার অফ দ্য এথনিক মাইনরিটিস, সব ভাষাকে শুধু। এবং এই জন্য দেখবেন বিজয় লেখে আপনি ইউনিকোডে হেরফের হয়ে যায়, কারণ দুইটা সফটওয়্যার সিস্টেম হয়ে যায়। এই জন্য ইউনিকোডের সিস্টেম সারা পৃথিবীর কম্পিউটারগুলো যেগুলো ইউনিকোড 16 বিট, আমেরিকা আজকে করছিল 8 বিট, সেটাকে 16 বিট রূপান্তরিত করা হবে। কেন? সব ভাষাকে জায়গা দেওয়া। এখন 16 বিটের কোডিং সিস্টেম সারা পৃথিবীতে, যে কারণে আমরা বাংলায় ফেসবুকে লিখতে পারি, কিন্তু বিজয় দিয়ে আপনি ফেসবুকে লিখতে পারবেন না, কারণ বিজয় 8 বিটের উপরে প্রতিষ্ঠিত। আমি কথাটা বলছি এই জন্য, আমাদের লাইফস্টাইল কিভাবে চেঞ্জ হচ্ছে, কালচারাল ওয়ে অফ লাইফ কিভাবে চেঞ্জ হচ্ছে, শুধু টেকনোলজির জন্য, ইলেকট্রনিক টেকনোলজি। আজকে সারা পৃথিবীতে আপনি বাংলায় কমিউনিকেট করতে পারেন, কারণ যে শুনবে সে বাংলা না জানলেও অনুবাদ করে নিতে পারে গুগল ট্রান্সলেশনের মধ্যে, এমনকি গুগল পেজও ট্রান্সলেট করা যায়। এই সুযোগগুলো হয়েছে ইউনিকোড সিস্টেমের জন্য। আর ইউনিকোড সিস্টেমটা ওই যে বললাম
ই কমার্স, যেটা দিয়ে আলোচনা শুরু হয়েছিল, ই কমার্স তাকে পানিশ করা হবে। আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি কোনো না কোনোভাবে এর সঙ্গে কমার্স যুক্ত, এটা ভুলে চলবে না। একটা উদাহরণ দেওয়া যাবে না যে যার সঙ্গে বাণিজ্যের কোনো সম্পর্ক নাই। আমি আগেই বলেছি, সেই কথা আর বেশ যাচ্ছি না, যে মায়ের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেম, আবেগ, এগুলোকেও কিন্তু বাণিজ্যে রূপান্তরিত করা। আমি সে বিষয়ে যাচ্ছি। ইলেকট্রনিক কমার্স সব কিছুকে তাই করছে। শেষ করব তার নেগেটিভ সাইডের কথা বলে। আমাদের 20 বছর আগে সাইবার ল ছিল না, এখন আছে। কেন? কারণটা হচ্ছে এই টেকনোলজিকে ব্যবহার করে অপরাধ হচ্ছে, সংগঠিত হচ্ছে। এই অপরাধকে দমন করতে হবে। দমন করার জন্য আইন, কিন্তু আইনের সাথে সাথে কিছু টেকনোলজিক্যাল ব্যবস্থাও না। টেকনোলজি কিন্তু অপরাধ দমনে অনেক এফিসিয়েন্ট, যে এফিসিয়েন্সিগুলো আমরা অনেকে জানি না। একজন লোক অপরাধ করে কখনো পার পেতে পারেন না যদি টেকনোলজি তাকে সেখানে অপরাধীকে ধরবার জন্য যথেষ্ট ভাবে প্রয়োগ করা হয়। সেই বিষয়গুলো আলোচনা করতে গেলে দীর্ঘ হয়ে যাবে। শেষ করছি, আমি ডিসেম্বর মাস দিয়ে শুরু করেছিলাম, ডিসেম্বর মাসের কথা বলে শেষ করব। আমাদের কনস্টিটিউশনে প্রিএমবেলের 4টা উদ্দেশ্য, আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, 4টা উদ্দেশ্যকে বাস্তবায়িত করা হবে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজ। এই 4টা, এই যে ধর্মনিরপেক্ষতার কথা বলছি, কেন বলছি? বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ হয়, আমরা 23 বছর দেখলাম পাকিস্তানের রাষ্ট্রপতি, যে ধর্ম আমাদেরকে কিন্তু শোষণ থেকে দিতে হচ্ছে। আমাদের সংস্কৃতি আলাদা, আমাদের ভৌগোলিক অবস্থা আলাদা, আমাদের বাণিজ্য চেহারা আলাদা, সুতরাং আমরা আলাদা দেশ হিসেবে প্রতিষ্ঠা পেতে চাই। কিন্তু এখানে তো সম্প্রদায় আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরও কীভাবে দেশ প্রতিষ্ঠা করবে? সুতরাং ধর্ম নিরপেক্ষতা আসলে আমাদের গাইডিং প্রিন্সিপাল। এখন সারা পৃথিবীতে বলা হচ্ছে, এবং এই ধর্ম নিরপেক্ষতা ইউরোপ থেকে এসছে, ইংল্যান্ড থেকে, রাষ্ট্র এবং গির্জাকে আলাদা করা। রাষ্ট্র 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 কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে, গির্জা আলাদা। যখন সামন্ত ব্যবস্থা থেকে পুঁজিবাদ আসে তখনকার বিষয়, আমি সেখানে যাচ্ছি। আমি যাচ্ছি, এখন বলা হচ্ছে, অনেকেই বলছেন, প্রযুক্তি বিশারদরা বলছেন, একটা মানুষের যদি ডিজিটাল একটা আইডেন্টিটি থাকে, আপনাদের এনআইডি কার্ড আছে, নামের দরকার নাই, যে নাম্বারটা আছে দ্যাটস না, আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনাকে আইডেন্টিফাই করার জন্য ওইটাই যথেষ্ট। ওই আইডেন্টিটি দিয়ে আপনি কি হিন্দু, মুসলমান আমি বুঝতে পারবো না, আপনি কি কালো না সাদা সেটা বুঝতে পারবো। ইলেকট্রনিক রেভলিউশন হয়তো বলা হচ্ছে এমন একটা সময় তৈরি করবে যখন আমাদের নামায়নের, নোমেনক্লেচারের যে ধারণাটা আছে, সে ধারণা কিন্তু বদলে যাবে। এবং যারা বড় বড় সিকিউর ফ্যাক্টরিতে কাজ করে, তাদের একটা আইডি নাম্বার থাকে, আইডি নাম্বার থেকে এত টেকনোলজি তো সেই সুযোগটা করে দিতে পারে। তাহলে কেউ কেউ বলছেন পশ্চিমা দেশে যে আমি যদি সেকুলারিজম চাই, লেটস ফরগেট আওয়ার নেমস, গিভ হিম অ্যান আইডেন্টিফিকেশন, ডিজিটাল আইডেন্টিফিকেশন। বলা হচ্ছে, আমি জানি না এটা কতটুকু বাস্তব হবে না হবে, আমি বলছি কনসেপ্ট অফ ডাইরেক্ট ডেমোক্রেসি। শেষ করছি আমি। ডাইরেক্ট ডেমোক্রেসি, আমরা এখন পার্লামেন্টের জন্য এমপি তৈরি করি, এমপি পার্লামেন্টে বসেন, তিনি আমাদের জন্য আইন প্রণয়ন করেন। কেন? এখন যদি একটা আইন ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়, আমরা সবাই তো তার পক্ষে ভোট দিতে পারি, পার্লামেন্টের মেম্বার তার দরকার হচ্ছে। The concept of direct democracy proposed by a Berkeley professor আমেরিকাতে, তিনি বলছেন যে আস্তে আস্তে এই যে সিটি স্টেটের ডেমোক্রেসি যেমন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমাদের আজকে যে ডেমোক্রেসি এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, আসবে ডাইরেক্ট ডেমোক্রেসি। প্রত্যেকটা মানুষ স্টেট পরিচালনায় কি
পারছেন, হয়তো সেরকম সময় আসবে। সুতরাং যত কিছুই বলি ইলেকট্রনিক এডুকেশন, ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট, যাই কিছু বলি না কেন, সবগুলোই বাণিজ্যকে কেন্দ্র করে সোলার সিস্টেমের জন্য ঘুরে সূর্যের চারিদিকে সমস্ত গ্রহ উপগ্রহগুলো আমাদের জীবনযাত্রা করে। সুতরাং সেই জীবনযাত্রার পরিধিটা বুঝে সামনে এগুলোটাই বাস্তব বুদ্ধিমানের কাজ। আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের দেশের বরেণ্য সমাজবিজ্ঞানী, খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর বান্দর করিমকে। আমরা মন্ত্রমন্ত্রের মধ্যে আজকের আলোচকের কথা যেমন শুনেছি, তেমনি শুনেছি আমাদের সভাপতি মহোদয়ের কথা। আমরা ই কমার্সের বই বিপণন আজকের আলোচনার বিষয় ছিল। আমরা ই কমার্সের অনেকগুলো বিষয় কিন্তু বিচরণ করে এসেছি। ধন্যবাদ তাদের সকলকে। আমি এবার তাদের অনুরোধ করবো আমাদের স্টল পরিদর্শন করতে। ভালোবাসা সকলের জন্য আমরা একটা চমৎকার মুহূর্ত কাটিয়েছি। আমি ধন্যবাদ দেব আমাদের মঞ্চের সামনে যারা ছিলেন বন্ধুরা, তারা একেবারে ঠিক কথা বলে যাকে বলে সেভাবেই আমরা সে কথাগুলো শুনছি। ধন্যবাদ সকলকে। আগামীকাল সন্ধ্যা 6টা আমাদের আগামীকাল আলোচনার বিষয় কবিতা আন্দোলন। আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট কবি, কথা সাহিত্যিক, সাংবাদিক অমর হাসান। ধন্যবাদ সকলকে। এখন না তো পরে না, এত প্রশ্ন বলার পরে আবার বন্ধ করো না। এখন এমনি পরিদর্শন করতে লাইভ দেখাও না। অনেকক্ষণ কষ্ট করলাম মামনি। শুভ জন্মদিন কবি অনলাইন বাংলা বই মেলা আমরা আজকে সেলিব্রেট করতে যাচ্ছি। কবি রিয়ানা মাহমুদের শুভ জন্মদিন। তাকে অনলাইন বাংলা বই মেলার সকলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আমরা তার সুন্দর সমৃদ্ধ জীবন প্রত্যাশা করছি। আমরা দেখছি আমাদের অনলাইন বাংলা বই মেলার সদস্য সাহিত্যিক উপস্থিত। বিজ্ঞাপনে দেখছি, আমার মনে হয় মাছটা খুলে রাখলে খুব ভালো লাগে। কারণ এখানে আমরা সবাই খাবো, মাছ পড়াটা কি করে পাবো। আমরা যারা আছি কপি আসো সবাই, অনেকটি আসো। আমরা সবাই মিলে আসো। আর বাবুজন লাইভে আছে, লাইভে যাবে না? হ্যাপি বার্থডে টু ইউ, লাইভে